গল্প চড়ুই সংসার, লেখায় সিনিন তাসনিম সারা। আব্বার রিটায়ারমেন্টের পর সংসারের অভাব দেখা দিতে শুরু করলো। সংসারের খরচ জুগিয়ে আমাদের চার ভাই বোনের লেখাপড়ার খরচ চালানো আব্বার পক্ষে কষ্টসাধ্য হয়ে পড়ছিল। সবচাইতে বেশি টাকা যেত বড় ভাইয়ের পেছনে। একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ট্রিপলি নিয়ে পড়তো। সেমিস্টার ফিতে যা টাকা লাগতো তা দিয়ে আমাদের 1 মাস আরামসে চলে যাবে এমন অবস্থা। যদিও বা ভাইয়ের পর বাকি আমরা 3 ভাই বোন সরকারি স্কুল কলেজগুলোতে পড়তাম, তবুও আব্বা একা হাতে এত খরচ চালাতে হিমশিম খাচ্ছিলেন। তার উপর বাড়তি কোনো ইনকাম সোর্সও ছিল না আমাদের। আমি সবেমাত্র ইন্টার পরীক্ষা দিয়েছি। অ্যাডমিশন এক্সামের জন্য কোচিংয়ে ভর্তি হওয়া দরকার, কিন্তু আব্বার অবস্থা অনুধাবন করতে গেলে কোচিংয়ের কথা বলতেও কুণ্ঠাবোধ হয়। অনেক ভেবেচিন্তে সিদ্ধান্ত নিলাম, না কোচিং করব না, বাসায় পড়েই পরীক্ষা দেব। কিন্তু অ্যাডমিশনের পড়া কি আর যে সে জিনিস? কোনো গাইডেন্স ছাড়া এমনি এমনি বাসায় পড়ে হয়? 1 সপ্তাহ যেতে না যেতেই বুঝতে পারলাম একা একা হবে না, কোচিং লাগবেই। কুণ্ঠাবোধ দূরে ঠেলে দিয়ে এক সন্ধ্যায় আব্বাকে বললাম, কোচিংয়ে যে ভর্তি হতে হতো আব্বা। পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে হলে তো সেরকম প্রিপারেশন চাই। আমার কথা শুনে আব্বা খানিক নীরব থাকলেন, তারপর হাসি মুখে বললেন, কালকেই আমি কোচিংয়ে গিয়ে খোঁজ নিয়ে আসবো মা, চিন্তা করো না, হবে সব হবে। আব্বা যে এত সহজে রাজি হয়ে গেলেন আমি জানতাম বিষয়টা এতটাও সহজ নয়। বান্ধবীদের থেকে খোঁজ নিয়েছিলাম, কোচিংয়ে ভর্তি ফি 11,000 টাকা। কয়েকদিন আগে ডিসকাউন্টে যদিও তা 6-এ নেমে এসেছিল, কিন্তু ডেট ওভার হয়ে যাওয়ায় এখন পুরো 11,000-ই দিতে হবে। সবে মাসের 10 তারিখ। আব্বার হাতে কেবল 1250 টাকা আছে। কোথা থেকে আনবেন তিনি 11,000? ছোট ভাই বোন দুটোর পরীক্ষা চলছে। টাকার অভাবে ওদের গাইড কেনা হয়নি। গাইড নেই বলে প্রশ্নের সঠিক উত্তর বের করতে বেশ পরিশ্রম করতে হচ্ছে ওদের। বই ঘেটে উত্তর বের করা, আবার রাত জেগে তা খাতায় লিখে মুখস্থ করে পরীক্ষা দেয়া সহজসাধ্য ব্যাপার কি? বাচ্চা দুটো ঠিকমতো ঘুমায় না বোধ হয় 1 মাস হবে। ওদের এত কষ্ট দেখলে আমারই কান্না আসে। মা সারাদিন মুখ কালো করে থাকে, একটুও হাসে না। মন ভালো না থাকলে হাসি আসবে কি করে? সবসময় আল্লাহর কাছে নালিশ করে, কি পাপ করেছিলাম প্রভু এত পরীক্ষা নিচ্ছ? আমিও ভাবি কি পাপ করেছিলাম আমরা। জীবনটা এত অভিশপ্ত হয়ে উঠেছে। অভাব আমার কাছে একটা অভিশাপ, বই আর কিছু নয়। যা হোক, কথা মতো আব্বা পরদিন কোচিং এর খোঁজ নিয়ে আসলেন। এসে থেকেই ওনার মন খারাপ দেখছিলাম। আমি জানতাম এটাই হবে। আগ বাড়িয়ে কিছু জিজ্ঞেস করতে ইচ্ছে হলো না। একরাশ বিষণ্ণতা নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলাম। আমাদের বাড়ি থেকে কয়েক কদম পরে একটা শান বাঁধানো পুকুর ঘাট। ওতে বসে নিজের ভগ্ন জীবনটা নিয়ে ভাবছিলাম, হঠাৎ রাস্তায় হই হুল্লোড় করতে করতে কয়েকটা মোটরসাইকেল আসা শুরু হলো। দামি দামি পোশাক পরে সুন্দর সাজগোজ করা ছেলে মেয়ে ওতে চেপে চেয়ারম্যান সাহেবের বাড়ির দিকে যাচ্ছে। আমি কয়েক মুহূর্ত নিষ্পলক তাকিয়ে দেখলাম, চেয়ারম্যান সাহেবের বাড়িতে প্রায় ছোটখাটো অনুষ্ঠান হয়। শহর থেকে লোক আসে, কি জমকালো আয়োজন হয় তাদের জন্য। বড়লোকদের বড় বড় ব্যাপার স্যাপার। আমাদের আজকাল কেউ দাওয়াত করে না, না আত্মীয় স্বজনা না পাড়া প্রতিবেশী। সবাই যেন জানে এদের পক্ষে দাওয়াতে অংশগ্রহণ করা সম্ভব নয়। বাড়িতেও তেমন কোনো ভোজের আয়োজন হয় না। 3 বেলা পেট পুরনো খাবারই জোগানো কষ্টসাধ্য আর্ত। পুকুর পাড়ে আর ভাল লাগছিল না। মনের ব্যথা মনেই লুকিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটা ধরলাম। গেট পেরোতেই আব্বার সাথে দেখা। মনে হয় খেয়ে দিয়ে উঠোনে বসেছেন। আমায় দেখে ডাকলেন, মারে আয়, কাছে আয়, পিড়ি নিয়ে একটু বসো দেখি এখানটায়। আমার একদমই ইচ্ছে করলো না আব্বার মুখোমুখি হতে। কেমন একটা অপরাধবোধ কাজ করছে। এমনটা হওয়ার কথা নয় তবু। আব্বা পুনরায় ডাকলেন, টোকামা, আসছি বাবা। দীর্ঘশ্বাস ছেড়ে রান্নাঘর থেকে পিড়ি নিয়ে এসে বসলাম আব্বার পাশে। আব্বা সোজা হয়ে বসলেন। আমার মাথায় হাত রেখে হাসবার চেষ্টা করে বললেন, কোথায় গেছিলি এই ভর দুপুরবেলা? তোর মা তোকে ডেকে ডেকে হয়রান। গেছিলাম একটু পুকুর পাড়ে। ও আচ্ছা আচ্ছা। কিছু বলবে আব্বা? হ্যাঁ, তোর ওই অ্যাডমিশনের ব্যাপারটা। কোচিংয়ে তো খোঁজ নিলাম। যত টাকা যাচ্ছে, কোচিংওয়ালারাও এখন ডাকাত হয়ে গেছে রে।
তোর ভাইয়ার সময় তো এত টাকা লাগেনি, বছর ঘুরছে আর ওরা ফি ডাবল করে দিচ্ছে, তাহলে কোচিং আর হলো না এই দুর্মূল্যের বাজারে? অন্ততপক্ষে বই তো এনে দাও আব্বা। হ্যাঁ, বইয়ের ব্যাপারটা ভেবেছি। তোর মা বলল প্রতীকের ভর্তির সময় যে বইগুলো কিনে দিয়েছিলাম ওগুলো এখনো ওর ঘরের ট্রাঙ্কে রাখা আছে। ওগুলো দিয়েই হবে না মা? প্রশ্ন তো ঘুরিয়ে ফিরিয়ে একে আসে। আব্বার কথা শুনে আমার এবার কেন যেন কান্না পেয়ে গেল। কান্না চাপিয়ে বললাম, হবে মনে হয়। দেখি সন্ধ্যায় সেজদির সাথে একটু দেখা করব, ওর বইগুলো দেখে আসতে হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো বুদ্ধি বের করেছিস। দেখ তো ওর বইগুলো, যদি হয় তাহলে তো হলো, নইলে প্রতীককে কল করে বলতে হবে ওখানে পুরাতন লাইব্রেরি থেকে যদি বইটি কমে পাওয়া যায়। একটু হাসবার চেষ্টা করে বললেন আব্বা, একটা বই কেনার পয়সা নেই আমার। কান্নাগুলো কোনোভাবেই চাপিয়ে রাখা সম্ভব হচ্ছে না আর। তবুও বহু কষ্টে বললাম, আব্বা আমি ঘরে যাই। আমার এমন কণ্ঠস্বর শুনে কিছু বুঝলেন কি না আব্বা? মন খারাপ করা গলায় বললেন, জামা, আর কিছু খেয়ে নে, উঠতি বয়স, খাওয়া দাওয়ার অনিয়ম করলে তো সমস্যা। হু। মৃদু জবাব দিয়ে আমি এক ছুটে ঘরে চলে এলাম। দরজা আটকে শান্তিমত কাঁদা যাবে একটু, কাঁদলে একটু হালকা লাগতে পারে, এছাড়া আমার কষ্ট দূর করার আর কোনো উপায় নেই। সে যদি আমার স্কুল কলেজ জীবনের সবচাইতে কাছের বন্ধু। চেয়ারম্যান বাড়ি থেকে 2 বাড়ি পরেই ওরা থাকে। চেয়ারম্যান সাহেবের চাচাতো ভাইয়ের মেয়েও। ওর বাবা মালয়েশিয়াতে থাকে, মাসে মাসে বিদেশি টাকা আসে ওদের। সেই টাকায় টিভি, ফ্রিজ, স্মার্টফোন সবই কিনে ফেলেছে। নতুন কিছু কিনলেই সে যদি খুব আগ্রহ নিয়ে আমাকে দেখায়। আমার অবশ্য ভালোই লাগে দেখতে। নিজে কিছু কিনতে পারি না, ওর থেকে দেখেই চোখ জুড়াই। আমার ওপর সে যদি দরদটা একটু বেশি। মাঝে মধ্যে মনে হয় ওর এই দরদ শুধুমাত্র বন্ধুত্বের খাতিরে নয়, অন্য ব্যাপার আছে এখানে। আমার ভাইয়াকেও পছন্দ করে। ভাইয়ার দেশায় আছে কিনা জানি না, তবে ওর অনেক আচার আচরণে মনে হয় ভাইয়ার সাথে কিছু চলে ওর। এইচএসসির পর পরই সে যদি আমায় বলেছিল ওর সাথে কোচিংয়ে ভর্তি হতে। কিছু টাকা না হয় দিবে। মায়ের ব্যাগ থেকে টাকা সরানোর অভ্যেস আছে ওর। এই করে করে 5-6 হাজার টাকা জমিয়ে ফেলছে। আমি যেন তা দিয়েই ভর্তি হই। ওই টাকার ওর দরকার নেই, স্রেফ অভ্যসবশত সরায়। ফেরত না দিলেও চলবে, কিন্তু আমি রাজি হয়নি। আমাদের নিম্ন মধ্যবিত্তদের টাকা পয়সা না থাকতে পারে, কিন্তু মান সম্মান অনেক। রাজি হইনি বলে সেদিন থেকে ও কথা বলে না আমার সাথে, অভিমান করে আছে। নিজ দুঃখে মুহ্যমান আমার ইচ্ছে হয়নি ওর মান ভাঙানোর। তবে আজ যেতে হচ্ছে, কাজ আছে বলেই যাচ্ছি। নিজেকে ছোট লাগছে, এতদিন যায়নি, আজ কাজ বেরিয়েছে তাই যেতে হচ্ছে। কি ভাববে ও আমার সম্পর্কে? আকাশ কুসুম চিন্তা করতে করতে অবশেষে সেজুতিদের বাড়িতে উপস্থিত হলাম। নতুন রং করেছে বোধহয় বাড়িটা, রঙের গন্ধে মোমো করছে পুরো বাড়ি। সন্ধেবেলা সিরিয়াল দেখতে বসার অভ্যেস আছে সেজুতির মায়ের। ফুল সাউন্ড দিয়ে সে সিরিয়াল দেখে। এই তো দরজা থেকেই শোনা যাচ্ছে টিভির আওয়াজ। ডাকলেই শুনবে কিভাবে? সংকোচ নিয়ে সেজুতির নাম ধরে মৃদুস্বরে একবার ডাকলাম। না, ওপাশ থেকে কোনো শব্দ নেই। দ্বিতীয়বার ডাকার পাশাপাশি লোহার দরজায় মৃদু চাপড় দিলাম একবার। এবারেও কোনো সারা শব্দ নেই। মনে হয় আজ দেখা করা সম্ভব নয়। চলে আসতে নেব এমন সময় ব্যালকনি থেকে সেজুতির গলা, ও কি 2বার ডেকেই চলে যাচ্ছিস? আমি গলা বাড়িয়ে ওদিকে তাকালাম। তুই এখানেই আছিস? হ্যাঁ, দেখছিলাম তোর কর্মকাণ্ড। সাড়া দিবি না আমার ডাকে? এতদিন এলি না যে? রাগ করেছি তো আমি? 2বার ডাকলেই সে রাগ করবে। সেজুতির অভিমানী স্বর শুনে হেসে ফেললাম আমি। কি করলে রাগ কমবে আপনার শুনি? কি আর করবি? যা বলবো তা তো আর শুনবি না। আপাতত ভেতরে এসে পাটিসাপটা খা। নিজ হাতে বানিয়েছি আমি, তাই বুঝি। বেশ রান্নাবান্না হচ্ছে আজকাল। ঘটনা কি? ঘটনা আর কি, পাত্র দেখছে বাবা, তাই মা রান্নাবান্না শিখে ফেলতে বলছে। সে কি এখনই বিয়ে?
অবাক হলাম আমি। ধু, আয় ভেতরে আয়, তারপর বলছি বাকি কথা। ব্যালকনির দরজা খুলে দিল। ওপাশ দিয়েই ভেতরে ঢুকে বসতে বসতে বললাম, তোর না কত স্বপ্ন, সেগুলো পূরণ না করেই বিয়ের পিড়িতে বসবি। স্বপ্ন কি বিয়ের পর পূরণ করা যায় না? আসলেই যায়। যে ছেলেটাকে দেখেছে ও নাকি বাবাকে বলেছে আমার পড়াবে। বিয়ের আগে অনেকেই ওরকম বলে, বিয়েটা হয়ে গেলে আর সে কথা মনে থাকে না। থাকবে থাকবে, থাকতে বাধ্য। ও ছেলে যদি কথা নড়চড় করে তাহলে আমার ভাইয়েরা ওকে ছাড় দেবে। পিঠের বাটি এগিয়ে দিতে দিতে এক প্রস্থ হেসে বলল সে, যদি তোর আবার ভাই কোথা থেকে আসলো? কেন আসিফ ভাই, ইন্তিশার ভাই, বরাবর ছেলেরা। নিজের ভাই নেই তো কি হয়েছে? ওরাই তো আমার ভাই। ছোটবেলা থেকে নিজের বোনের মতো মানুষ করে এসেছে আমাকে। এখন ভালো মন্দ দেখার দায়িত্ব ওদের। আরে হ্যাঁ, ওনাদের কথা তো ভুলেই গেছিলাম। ওরা এসেছে তো গতকাল গ্রামে। বাবা পাত্র দেখছে শুনেই ছুটতে ছুটতে এলো। আবারও হাসলো সে, যদি বিনিময়ে আমিও হালকা হাসলাম। তাহলে ভাইয়ের সাথে ওর কোনো সম্পর্ক নেই? জিজ্ঞেস করতে ইচ্ছে করলো খুব। তারপর কি ভেবে আর জিজ্ঞেস করা হলো না। ও বলল, তা কি ব্যাপারে এতদিন পর বান্ধবীর খোঁজ? আসলে আমি তোর বইগুলো দেখতে এসেছিলাম। আব্বা বললেন ভাইয়ার বই দিয়ে হবে কিনা। এখন তোর বই দেখে যাচাই করতে হবে নতুন সংযোজন হয়েছে কিনা। সংযোজন তো অবশ্যই হয়েছে। অত আগের বই দিয়ে কিভাবে পড়বি তুই? উপায় নেই রে। উপায় আছে। বসো তো একটু। পিঠের বাড়ি হাতে ধরিয়ে ঘরের ভেতরে চলে গেল সে, যদি ফিরল মিনিট খানেক পর। এক সেট বই আর কয়েক হাজার টাকা এগিয়ে দিতে দিতে বলল, এই নে তোর প্রিপারেশনের উপায়। সে কি? এসব কোথা থেকে এলো? কোথা থেকে আবার? আমি বই কেনার সময় তোর জন্যেও এক সেট কিনে রেখেছিলাম। আমি এগুলো নিতে পারবো না রে। চুপ, এগুলো চুরির টাকায় নয়, আমার উপবৃত্তির টাকায় কেনা। সেই দিক থেকে উপবৃত্তি পাই, কখনো খরচ করিনি, প্রয়োজন পড়েনি। তবে আজ যখন সবচাইতে বেশি প্রয়োজন তখন বের করে খরচ করে ফেললাম। তোর টাকা আমি কিভাবে? ধার হিসেবে নে, পরে চুকিয়ে দিস। সম্ভব না রে, এক পয়সা হাতে থাকে না আমার। এতগুলো টাকা ধার নিলে ফেরানো অসম্ভব আমার পক্ষে। কিচ্ছু অসম্ভব নয়, চাইলেই তুই ফেরাতে পারবি। কিভাবে? চাকরি করে। চাকরি কি এখন? চাকরি হতে আরো 5-7 বছর বাকি। কে বলেছে? এখনই সম্ভব। টিউশন করালেই তো পারছিস। টিউশন? এই যোগ্যতায় কে দেবে আমার টিউশন? কে দেবে না বল? এখন সবাই তাদের ছেলে মেয়েদের শহরের স্কুলে পড়ায়। ওখানে কত কম্পিটিশন। আমাদের এলাকায় তেমন টিচার আছে নাকি? তোদের মতো ভালো ভালো স্টুডেন্টরাই তো ওদের একমাত্র সম্বল। তুই শুধু একবার রাজি হ। আমি দুদিনের মধ্যে কমসে কম 3-4টা স্টুডেন্ট খুঁজে দিতে পারবো তোকে। কিন্তু? কোনো কিন্তু নয়। নে তো বই আর টাকাগুলো। আগামীকাল আমার সাথে কোচিংয়ে গিয়ে ভর্তি হবি। আর চিন্তা করিস না, আমি তোর স্টুডেন্ট খুঁজে দেব। বাড়িতে কি বলবো? সেটা তোর কাজ। সব আমিই করে দিব নাকি হু? তোর এই উপকার আমি কোনোদিন ভুলবো না রে। সে যদি হাত ধরে অশ্রুসজল হয়ে বললাম আমি। ও হাসতে হাসতে বলল, হয়েছে হয়েছে, আর কান্নাকাটি করে নাকের পানি চোখের পানি এক করতে হবে না। জানিস তো জীবন যত মুশকিল তত আসান। শুধু আসান উপায়গুলো চট করে ধরে ফেলতে হয়। সে যদির মুখে এত পরিপক্ক কথা আমি কোনোদিন শুনিনি। আজ যেন আমার অবাক হওয়ার দিন। সবার জীবনের কঠিন সময়গুলোতে কি এমন সেজদিদের চট করে পাওয়া যায়? সেজদির বাড়ি থেকে ফেরার পর মায়ের জেরার মুখে পড়তে হলো। মা ভারী অবাক গলায় শুধালেন, এতগুলো বই কোথায় পেলি তুই? টাকা কে দিল তোকে? সচরাচর আব্বা মায়ের থেকে কিছু লুকাই না আমি। আজ তো সিরিয়াস ব্যাপার, তাই এই ব্যাপারটা লুকাতে পারলাম না।
সত্যি বলে দিলাম। সে যদি যে কোচিংয়ে ভর্তি হওয়ার জন্য টাকা দিয়েছে তাও বললাম। সব শুনে মা নিষ্প্রাণ গলায় বললেন, টিউশন করিয়ে কোটা টাকা আর উঠবে? গ্রামেগঞ্জে মানুষ মাস্টারদের তেমন টাকা কি আর দেয়? দিলে তো তোর আবার এত অভাব থাকতো না, কিছু না ভেবেই এতগুলো টাকা নিয়ে নিলি ওর থেকে। আসলেই ফেরত দিতে পারবি তো? মায়ের কথা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম। অযৌক্তিক কথা তো নয়। 11,000 টাকা ফেরত দেওয়া মুখের কথা নয়। টিউশন করিয়ে কোটা টাকাই বা পাবো আমি? তাছাড়া টিউশন এখনো পাইনি, পাবো কিনা তাও জানি না। বেশ, দোটানায় পড়ে গেলাম এবার। রাত কাটলো এসব উল্টোপাল্টা চিন্তায়। একবার ভাবলাম না ভর্তি হই, সুযোগ যখন এত সহজে এসেছে তখন তাকে হাতছাড়া করা ঠিক হবে না। আবার ভাবি দুটো দিন কি অপেক্ষা করব? সে যদি স্টুডেন্ট খুঁজে এনে দিক, তারপর না হয় ভর্তি হলাম। এই করে করে সারাটা রাত নির্ঘুম কাটলো। ভোরবেলার দিকে একটু তন্দ্রাভাব এসেছে, ওই মুহূর্তে মায়ের চাপা কান্নার সব দোকানে এলো। চট করে উঠে বসলাম আমি। বাতি না জ্বালিয়ে অনেকটা নিঃশব্দে দরজা খুলে পা টিপে টিপে আব্বা মায়ের ঘরের দিকে গেলাম। আচ্ছা, আব্বা মাকে না জানিয়ে তাদের ঘরে আউরি বাঁধা কি খারাপ কাজ? তীব্র সংশয়ে ফিরে আসতে মন চাইল, কিন্তু বা দুটো যেন আমার কথা শুনবে না কোনো মতে। একটুও নড়াতে পারলাম না দুটোকে। সংশয় অপরাধবোধ নিয়ে পুতুলের মতো দাঁড়িয়ে রইলাম দরজার বাইরে। ভাষা ভাষা কিছু কথা কানে এলো। আব্বা কাতর স্বরে বলছেন, এরকম দুর্দিন এসে যাবে কখনো ভাবিনি, বুঝলে প্রতীকের মা। ছেলে মেয়েগুলোর পড়ালেখার প্রতি এত ঝোঁক, অথচ ওদের প্রয়োজনীয় খাতাপত্র এনে দিতে পারি না। এই সময় প্রগাটা যদি ইউনিভার্সিটিতে পড়তো তাহলে এত চিন্তা করতে হতো না আমাদের। ও টিউশন করিয়ে নিজের খরচ নিজেই চালাতে পারত প্রতীকের মতো। প্রতীক নিজের খরচ নিজে চালায়। কাকে বুঝো দেন আপনি? পরিবারের কথা ভাবেও। একে তো সরকারিতে চান্স পাইল না, বেসরকারিতে ভর্তি হয়ে সে বকে গেল। আপনি আমার কথা ধরতেছেন না? খোঁজ নিয়ে দেখেন ওর সম্পর্কে। ছি, প্রতীকের মা কি বলছো এসব? ছেলে আমার লেখে একটা, ওর মতো ভদ্র নম্র মেধাবী ছেলে এই এলাকায় আর একটা খুঁজে পাবা না। আমাদের আগের প্রতিকার নেই, আপনি বুঝতে পারতেছেন না কেন? ফুলতির ভাই ঢাকায় চাকরি করে। এই ঈদে বাড়ি এসে বলছে প্রতীককে ও নেশা করতে দেখছে একদিন। শহরে গিয়ে ও নিজেরে হারায় ফেলছে প্রতীকের আব্বা। আমাদের মান সম্মান টাকা পয়সা সব নষ্ট করতেছে। এ পর্যায়ে ধমকে উঠলেন আব্বা, তোমার মাথা খারাপ হয়ে গেছে প্রতীকের মা। পরের ছেলের কথা শুনে নিজের ছেলেরে ভুল বুঝতেছ। কেউ যদি ভুল করেও এ কথা শুনেছি ছা করবে। সন্তান প্রীতিতে পাগল হয়ে গেছেন আপনি। ও যদি ঠিক থাকতো তাহলে এই 1.5 বছরে বাইরে আসলো না কেন একবারও? মোবাইল তুলে কথা বলারও সময় নাই ওর। শুধুমাত্র টাকার দরকার হলে কল দেয়। চোখে ঠুলি পরে বসে আছেন আপনি। সত্যকে সত্য বলে মানতে চাইতেছেন না। আপনার এক সন্তানের প্রতি অন্ধত্বের কারণে বাকি সন্তানগুলা কষ্ট পাইতেছে। ছোট দুইটার বয়স হয়েছে রাত জেগে এত কষ্ট করে পড়াশোনা করার। নাই ভালো খাবার দাবার, নাই কিছু। এরকম চলতে থাকলে কোনোদিন যে অসুস্থ হয়ে পড়ে আমার বাচ্চাগুলা। আর প্রজ্ঞা কোচিং কোচিং করে কালকে সন্ধ্যায় মানুষের থেকে টাকা ধার করে আনছে পড়ার জন্য। বলো কি? আঁতকে উঠলেন আব্বা। কইয়ে কথা তো আমাকে আগে বলো নাই। আমি কিন্তু আপনাকে বলে দিতেছি প্রজ্ঞাকে বাইরে পাঠাবো না আমি। ওকে এইখানেই ভালো একটা ডিগ্রি কলেজে ভর্তি করায় দেন। মেয়ে মানুষের এমনিতে বিপদের শেষ নাই। তারপর এক সন্তান নষ্ট হয়ে যাওয়ার পর আরেকজন ওই লাইনে যাক, আমি চাই না। কালকে ওরে কিছু বলতে পারি নাই, কিন্তু আপনাকে বলতেছি নিষেধ করে দিবেন ওকে। সে যদি টাকা যেন ফেরাই দিয়ে আসে। আর বইগুলা থাক। এবার হাতে টাকা আসলে বইয়ের টাকা দিয়া দিন। মেয়েটার মন ভেঙে যাবে। আপনি নিজে একথা শুনে দুঃখ পান নাই? জীবনে অনেক খারাপ সময় আসছে। না খেয়ে থাকছি তবুও কারোর সামনে হাত পাতি নাই। সেই আমাদের মেয়ে এখন পড়ার জন্য মানুষের কাছে টাকা ধার নিবে। কত লজ্জার কথা। আমাদের মতো নিম্ন মধ্যবিত্তদের অত লাজ শরম থাকতে নাই প্রতীকের মা। আর কথা বাড়াইয়েন না আপনি। প্রগারে আমি যাইতে দিব না মানে দিব না। কেন? ডিগ্রি কলেজ থেকে পাশ করে মানুষ ভালো কিছু করে না? করে কিন্তু কম।
মেয়েরে এই সময় দমায় রাখলে স্বপ্ন দেখা বন্ধ করে দেবে। যে স্বপ্ন ছোঁয়ার সামর্থ্য আমাদের নাই সেই স্বপ্ন দেখবই বা কেন? আর শুনতে পারলাম না আমি। ওখানেই হাঁটু মুড়ে বসে পড়লাম। তাহলে কি আমার বাকি লেখাপড়াটা আর হবে না? শুধুমাত্র মায়ের ভয় আর টাকার কাছে হেরে যাব আমি? না, আমি হেরে গেলাম না। আব্বা সেদিন আমায় হাঁটতে দিলেন না। খুব ধৈর্য নিয়ে ঠান্ডা মাথায় মাকে বোঝালেন বাইরে গেলেই সবাই খারাপ হয় না। লোকের কথায় কান দিয়ে নিজ সংসারে অশান্তি করা উচিত নয়। আমি স্টুডেন্ট, ভালো ভবিষ্যৎ নিয়ে সুন্দর স্বপ্ন দেখি এবং আব্বার বিশ্বাস আমি কখনো কোনো পরিস্থিতিতেই স্বপ্ন পূরণের পথ থেকে বিচলিত হয়ে সরে যাব না। যদি এরকম হয়ে থাকে সৃষ্টিকর্তা আমার মাধ্যমেই পরিবারের সুখ ফেরাচ্ছেন তাহলে। তাই এ সময় আমাকে আটকানো ঠিক হবে না। যা করতে চাইছি করতে দেয়া হোক। আর টাকা পয়সার ব্যাপারটা, আমাদের আবাদি জমি থেকে এবার যা টাকা আসে সবটা দিয়ে না হয় ধার শোধ করবে। আব্বার কথা শোনার পর মা কত সময় নীরব থাকলেন, তারপর ধীর গলায় বললেন, ঠিক আছে, আপনার কথা আমি মেনে নিচ্ছি। আটকাবো না ওকে। কিন্তু যদি হিতে বিপরীত হয় তাহলে? কথা সম্পূর্ণ করলেন না মা। আমি চোখ মুছে উঠে দাঁড়ালাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম কখনোই আব্বা মাকে নিরাশ করব না। কোনো মতেই না। সেদিন সকাল 10টার দিকে সেজুতির সাথে রওনা হলাম কোচিংয়ে ভর্তির উদ্দেশ্যে। আমাদের বাড়ি থেকে কোচিংয়ের দূরত্ব মোটে 11 কিলোমিটার। যাতায়াত করার দুই উপায়, এক বাসে সরাসরি আর দুই ভেঙে ভেঙে। প্রথমে ভ্যান বা রিক্সা করে, তারপর অটো। আমরা দ্বিতীয় উপায় বেছে নিলাম, কারণ বাসে যাতায়াত করার অভ্যাস আমার নেই। বাসে উঠলেই বমি হয়। সেজুতিরও এক অবস্থা। তাই ভাবলাম একটু কষ্ট হোক কিন্তু শরীর খারাপ না হোক। কোচিংয়ে আমার সাথে সাথে আরো দুজন মেয়ে ভর্তি হলো। যেহেতু আমি লেট ভর্তি হয়েছি তাই সেজুতি থেকে আমার গ্রুপ আলাদা হয়ে গেল। আমার ক্লাস পড়লো বি গ্রুপে আর সেজুতি তো এ গ্রুপ। মনটা একটু খারাপই হলো। নতুন গ্রুপে নিশ্চয়ই অনেক অপরিচিত ছেলে মেয়ে থাকবে। এতদিন কি পড়ালো বুঝতেও পারবো না, শুনে নিব কার কাছে? কোনো সমস্যা হলে হেল্পই বা করবে কে? আমার মন খারাপ দেখে সেজুতি কাঁধে হাত রেখে মুচকি হেসে বলল, দুই গ্রুপে পড়া তো একই। চিন্তা করিস না, আমি তোকে সব পড়া বুঝাই দিব। এখন ক্লাসে যা, ছুটির পর কথা হবে। আমি মাথা নেড়ে সম্মতি দিয়ে বিরুবাই ক্লাসের দিকে হাঁটা ধরলাম। আমার সঙ্গী হলো নতুন মেয়ে দুটো। কারোর সাথে আগ বাড়িয়ে পরিচিত হবার অভ্যেস আমার নেই। এদিক থেকে আমাকে আনসোশাল বলা চলে। মনে ধারণা পেলাম অবশ্য ওদের সাথে পরিচিত হবার, কিন্তু মুখ দিয়ে কোনো শব্দ বেরোলো না। ওরা বোধ হয় দুই বান্ধবী। আমার সাথে পরিচিত হবার ইচ্ছে ওদের ছিল কি না জানি না। আমাকে আগাতে না দেখে ওরাও কিছু বলল না। ক্লাসে ঢুকে একদম শেষ মাথায় একটা বেঞ্চ দেখে চুপচাপ বসে পড়লাম। নতুন কারো আগমনে ক্লাসে কারো মধ্যে কোনো ভ্রুক্ষেপ হলো না। সবাই সবার কাজে ব্যস্ত। আমি একা একা বেশ অসহায় বোধ করলাম। তবে এই অসহায়ত্ব বেশিক্ষণ থাকলো না। ক্লাস শুরু হতেই পরিস্থিতি স্বাভাবিক হয়ে গেল। প্রথম দিন ক্লাস ভালোই কাটলো আমার। বাড়ি ফেরার পথে সে যদি পড়াগুলো দেখিয়ে দিল আর বলল আমার জন্য একটা স্টুডেন্ট পেয়েছে। উত্তরপাড়ায় ওর এক আত্মীয়র ক্লাস 4-এ পড়ুয়া ছেলে বাচ্চা। তাকে পড়াতে হবে সপ্তাহে 5 দিন। মোটে 1200 টাকা দেবে আমায়। খবর শুনে মনটা ফুরফুরে হয়ে গেল। ও শুধল, 1200 টাকা চলবে? আমি বললাম, চলবে না মানে? দৌড়বে। 1200 কি? 500 টাকায় আমার কাছে সৃষ্টিকর্তার আশীর্বাদ। তোকে কি বলে যে ধন্যবাদ দিব বুঝতে পারছি না। তুই আমার জন্য যা করছিস। ও আমায় মৃদু চাপড় দিয়ে বলল, তুই আমার বন্ধু। বন্ধুর জন্য এতটুকু করব না? জানিস আমার মাঝে মধ্যে খুব খারাপ লাগে। তুই এত ভালো একটা মেয়ে। এক পৃথিবী সমান সুখ তোর প্রাপ্য। অথচ একবেলা ঠোঁটের কোণে হাসি ফোটানোর জন্য তোকে পরিশ্রম করতে হয়। ভালো মানুষদের যে আল্লাহ কেন এত দুঃখ দেয় বুঝি না। আমি কি ভালো? তুই আমার চাইতে 1000 গুণ ভালো সে যদি। আমি দোয়া করি আজীবন তুই ভালো থাক। কখনো কোনো দুঃখ যাতনা তোকে স্পর্শ না করুক। আমার কথা শুনেও কিছু বলল না, কেবল কাঁধে হাত রেখে মৃদু হাসল। সেদিনের পর থেকে আমার দিনগুলো অতিবাহিত হতে শুরু করলো ভীষণ ব্যস্ততায়।
কখন সূর্য উঠছে কখন অস্ত যাচ্ছে কোনো খেয়াল নেই। একটা জিনিস উপলব্ধি হয়ে গেছিল, মানুষ ইনকামের একটা সোর্স পেলে হন্যে হয়ে আরো সোর্স খুঁজতে শুরু করে। আমিও তাই করছিলাম। স্টুডেন্ট সংখ্যা একজন থেকে বেড়ে 2 জন হয়েছিল। চাচ্ছিলাম আরো বাড়ুক। স্টুডেন্টদের মাত্রের বলতাম যদি পারে আরো 2-1জনকে যেন আমার কথা জানায়। একদম সকালবেলা বেরিয়ে যেতাম ওদের পড়াতে। কোচিং ছিল আমার দ্বিতীয় শিফটে, অর্থাৎ দুপুরের পর 11টার মধ্যে ওদের পড়িয়ে এসে নিজে একটু বই দেখতে হতো। তারপর ক্লাস। মা আমায় এত পরিশ্রম করতে দেখে বলতেন, বাবা মায়ের কাজ হলো সন্তানদের সকল কষ্ট দূর করা, নিজের সবটা দিয়ে চেষ্টা করে সন্তানদের সুখ স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা। আমরা তো তা পারি না। তুই আমাদের এ অপরাধের জন্য ক্ষমা করিস রে মা। আমি মায়ের হাত চেপে ধরে বলতাম, ছি মা, এমন কথা বলতে আছে? সংসারের প্রতি সন্তানদেরও তো একটা দায়িত্ব আছে। আমি কেবল তাই পালন করছি, এর বেশি কিছু নয়। তোর ভাইটা যদি একথা বুঝতো। হতাশ হয়ে বুকের গহীন থেকে একটা দীর্ঘশ্বাস ছাড়ত মা। আমি চুপ করে থাকতাম। কি বলবো এ ব্যাপারে, কি বলার থাকতে পারে? ভাইয়ার সাথে আমার কথা হয় না 2 বছরের কাছাকাছি। অদ্ভুতভাবে পাল্টে গেছে ভাইয়া। কেন পাল্টে গেছে জানি না, শুধু জানি পাল্টে গেছে। আচ্ছা, সে কি কখনো জানতে পারবে তার পাল্টে যাওয়াটা আমাদের জীবন বিপর্যয়ের একমাত্র কারণ? কোচিংয়ে ভর্তি হবার বেশ কিছুদিন পর একজন নতুন মানুষের আগমন ঘটল আমার জীবনে, যার নাম ইন্তিশার ইলহাম। সে যদি সেই জ্যাঠাতো ভাই। স্পেশালি আমার জীবনে কেন বলছি তা বুঝতে পারবেন একটু পর। মূলত সে আমাদের কোচিংয়ে ইংলিশ টিচার হিসেবে জয়েন করেছিল। সে যদির মুখে শুনেছি সম্প্রতি তার চাকরি চলে যাওয়া, একটা লং টাইমের ছুটি নিয়ে এসেছেন গ্রামে। ফেরার সম্ভাবনা বেশি একটা বোধ হয়নি। আবার গ্রামে নাকি পোল্ট্রি ফার্ম দেবার চিন্তা ভাবনাও করছে। কিন্তু বাড়ি থেকে তেমন সায় নেই। সবাই চায় সে ঢাকায় ফিরে আবারও কোনো চাকরি শুরু করুক। শিক্ষিত একটা ছেলে, নামিদামি বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসে কিনা পোল্ট্রি ফার্ম করবে। কিন্তু সে পরিবারকে বোঝানোর আপ্রাণ চেষ্টা করছে নিজের পরিকল্পনাগুলো। কতটুকু সফল হবে জানে না। ততদিন বাড়িতে বেকার বসে থাকার চাইতে কোনো কাজের মধ্যে ব্যস্ত থাকাটাকে ভালো মনে করলো। ওদিকে আমাদের কোচিংয়ে আর্জেন্ট একজন ইংলিশ টিচারের প্রয়োজন ছিল। সে যদি যখন তাকে এ ব্যাপারে অবগত করলো তখন সে দ্বিতীয়বার না ভেবে এখানেই জয়েন হয়ে গেল। এটাতে কোনো সমস্যা ছিল না আমার। সমস্যা তৈরি হলো এরপর। ততদিনে ক্লাসে অন্য সব প্রথম সারির স্টুডেন্টদের মধ্যে আমার নামটাও ভাগ্যক্রমে জায়গা পেয়ে গেছে। সব টিচারদের নজরে এসে গেছি আমি। আমায় নিয়ে তাদের এক্সপেকটেশন তৈরি হয়েছে। টিচারদের মুখে মুখে আমার নাম শুনতে শুনতে তারও হয়তোবা আমায় নিয়ে আগ্রহ তৈরি হয়েছিল। তাই সে আমায় পরীক্ষা করার চিন্তা ভাবনা করলো। দেখা গেল ক্লাসে আসলে শুধু আমায় পড়া ধরছে, কোনো টপিকে ব্যাখ্যা বিশ্লেষণ করতে বলছে। আমি ইংলিশের ওপর ভালোই জোর দিয়েছিলাম, তাই আটকাতাম না। পরপর কয়েকটা ক্লাসে তার মনপুত হবার পর সে আমার নাম দিয়ে দিল স্টুডেন্ট নম্বর 1 এবং নিজের দেয়া নামখানা সগৌরবে প্রচার করে দিল অন্য টিচারদের মাঝে। তারপর থেকে যে টিচারই ক্লাসে আসে সেই আমায় ডাকে এই স্টুডেন্ট নম্বর 1 দাঁড়াতো, তুমি পড়া বলো। এভাবে টিচারদের মুখে প্রচার হতে হতে ক্লাসমেটরা এই নাম পেয়ে গেল। আমার নাম তখন প্রজ্ঞা থেকে ডিরেক্ট হয়ে গেল স্টুডেন্ট নম্বর 1। যেই যেখানে দেখে ওখানেই ডেকে ওঠে, আরে স্টুডেন্ট নম্বর 1 তুমি এখানে। আচ্ছা, আমাকে একটু এটা বোঝায় দাও তো, ওদের সম্বোধনে আমার কেন যেন বিরক্ত লাগে। মনে হয় তাচ্ছিল্য করে বলছে। এমন মনে হওয়ার যুক্তিসঙ্গত কারণ আমি জানি না, শুধু জানি বিরক্ত লাগে। কিছু বলতেও পারি না আর না পারি সইতে। তার মাঝে হলো কি, অতিরিক্ত পরিশ্রম এবং খাওয়া দাওয়ার অনিয়মের ফলে একদিন অসুস্থ হয়ে পড়লাম কোচিংয়ে। সেদিন ছিল ইংলিশ পরীক্ষা। পরীক্ষা শুরু হওয়ার 15 কি 20 মিনিট পর হঠাৎ মাথা ঘুরতে শুরু করলো আমার, তারপর অজ্ঞান। সবাই তো আমায় দেখে হতভম্ব। ইন্তিশার ভাইয়ের ডিউটি ছিল পাশের রুমেই। বন্ধুদের চিল্লাচিল্লি শুনে অন্য টিচারদের সাথে সেও ছুটে এলো। পরে তাড়াহুড়ো করে 4-5 জন ধরাধরি করে নিয়ে গেল হাসপাতাল। স্যালাইন লাগানো হলো। ডাক্তার বললেন প্রেশার ফল করেছে আর শরীরে রক্ত স্বল্পতা দেখা দিয়েছে। ঠিকমতো খাওয়া দাওয়া করতে হবে, কোনো অনিয়ম নয়।
গার্ডিয়ানের সাথে কথা বলতে চাইছিলেন। টিচাররাও ফোন করবে বাড়িতে, আমি খুব রিকোয়েস্ট করে তাদের আটকালাম। এমনিতেই কম প্রেসারে থাকতে হয় না আব্বাকে, তার উপর যদি আমার অসুস্থতার কথা শোনেন তাহলে ভেঙে পড়বেন। এই বয়সে এসে ওনাকে এত টেনশন দেয়া কি শোভা পায়? কিন্তু ডাক্তার সাহেব গার্ডিয়ান ছাড়া কথা বলবেন না। এমন সময় আমাকে এই বিপদ থেকে উদ্ধার করলো ইন্তিশার ভাই। সে গার্ডিয়ান হয়ে ডাক্তারের সাথে কথা বলল। ডাক্তার আমার খাওয়া দাওয়ার একটা রাফ রুটিন এবং প্রয়োজনীয় ঔষধপত্র লিখে দিলেন। প্রেসক্রিপশনে অত বড় বড় ঔষধের নাম দেখে আমার মুখটা ছোট হয়ে গেল। ঔষধ কিনবার মতো টাকা তো আমার কাছে নেই। বেখেয়ালে প্রেসক্রিপশনে চোখ বুলছিলাম, ইন্তিশার ভাই হঠাৎ আমার হাত থেকে প্রেসক্রিপশনটা টেনে নিলেন। ওতে নজর বোলাতে বোলাতে বললেন, ঔষধপত্র নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। আমার এক পরিচিত বড় ভাইয়ের ঔষধের দোকান আছে হাসপাতালের সামনে, সেখানে থেকেই এগুলো চলে আসবে। কিন্তু আমার কাছে তো আমি কিনে দেবনে, সমস্যা নাই। হালকা হেসে বললেন উনি। আমি সংকোচ করে বললাম, আপনি কিভাবে? মানে? বললাম তো আমি কিনে দিব। এত সংকোচ কেন? সেজদির বন্ধু তুমি, মানে আমার কাছের মানুষই তো হলে। কাছের মানুষদের সাহায্য করব না তো কাকে করব? তাছাড়াও স্কুল জীবনে তোমার বাবা আমার প্রিয় শিক্ষক ছিলেন, তার মেয়ে তুমি। তোমার বিপদে সাহায্য করব না তো কার করব? ইন্তিশার ভাইয়ের মুখে এমন কথা শুনে আমি অশ্রুসজল হয়ে উঠলাম। ওনার জন্য সম্মানটা কয়েক গুণ বেড়ে গেল মনে। তবে তখনও কিন্তু আমি আন্দাজ করতে পারিনি ওনার কাছের মানুষ শব্দটার দ্বিতীয় এবং গভীর কোনো অর্থ থাকতে পারে। আমার অসুস্থতার ছুতোয় নাকি অন্য কোনো কারণে ওনার বিশেষ দৃষ্টি পড়ল আমার উপর। ভালোই খোঁজ খবর নিতে শুরু করলেন, রাস্তাঘাটে কিংবা ক্লাসে। ওনার এই বিশেষ দৃষ্টি আমি ছাড়াও ক্লাসের সবাই উপলব্ধি করতে পারল। কি চিন্তা খেলা করলো তাদের মাথায় জানা নেই, কিন্তু এরপর থেকে ওদের আচরণ খানিক পাল্টে গেল। দেখা গেল ইন্তিশার ভাইয়ের ক্লাসের ডেট পড়লে সবাই রসিকতার ছলে আমায় জিজ্ঞেস করছে, কি ইংলিশ স্যারের স্পেশাল স্টুডেন্ট পড়া হয়েছে আজ? তোমার তো মনে হয় প্রিপারেশন খুব ভালো, অ্যাডমিশনে টপ করবা তাই না? দেখো আবার বডি ফুটো করে দিও না। এসব বলে হাসতে হাসতে একজন আরেকজনের গায়ে লুটিয়ে পড়ে। তারপর ইন্তিশার ভাইয়ের ক্লাস চলাকালীন মুখ চেপে হাসে আর একবার আমার দিকে একবার ওনার দিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখে। একদিন তোকে যেন হোয়াইট বোর্ডে লিখেও ফেললো, ক্লাস পি এর পাশে ব্র্যাকেটে ছোট্ট করে লেখা স্টুডেন্ট নম্বর 1, এর মানে একটাই, দ্বারা ইন্তিশার ক্লাস ঢোকা। ওদের এসব বালখিলতা দেখে আমি ভীষণ কষ্ট পেলাম। এবারে আর সহ্য হলো না, লজ্জায় কেঁদে ফেললাম। একটা নর্মাল ছাত্রী শিক্ষকের সম্পর্ককে এরা কি বানিয়ে দিচ্ছে? ইন্তিশার ভাইও এসব লক্ষ্য করে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে গেল। তাকে আর বিব্রত না করতে পরবর্তী দুদিন আমি কোচিংয়ে গেলাম না। মা আমায় কোচিংয়ে না যেতে দেখে নানারকম প্রশ্ন করলেন, তার কোনো সঠিক উত্তর আমি দিতে পারলাম না। পরপর দুদিন লামছাম বাহানায় কোচিং মিস করলেও তৃতীয় দিন সেজদিকে ফেরানো সম্ভব হলো না। ও আমায় নিয়ে যাবেই যাবে, হয় আজ যেতে হবে, নয়তো কোনো যুক্তিসঙ্গত কারণ দর্শাতে হবে কেন যাচ্ছি না। শেষে ওর জিদের কাছে হার মেনে বাধ্য হয়ে সবটা বললাম। ও মন খারাপ করে বলল, এগুলো কোনো কথা? এই তুচ্ছ কারণে তুই কোচিং বাদ দিবি? ইংলিশ ক্লাসে সমস্যা না হয় করলি না ইংলিশ, বাকি সাবজেক্টগুলো কর। আমি বললাম, ইংলিশ বাদ দেয়া সম্ভব? তুই বল, এটাই তো সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আমাদের জন্য। একেবারে তো বাদ দিতে বলতেছি না, কোচিংয়ে বাদ দে, কিন্তু বাসায় পড় প্রাইভেট আকারে। প্রাইভেটই যদি পড়বো তাহলে কোচিংয়ে ভর্তি হলাম কেন? আর এখন কি সম্ভব প্রাইভেট পড়া? সম্ভব না কেন? যার কাছে কোচিংয়ে পড়তাম তার কাছেই প্রাইভেট পড়ব। পড়া একই থাকতেছে, বরং আরো ভালো করে শিখতে পারতেছি আমরা। মানে ইন্তিশার ভাইয়ের কাছে? ধুম, বাজে আইডিয়া। ওনাকে নিয়েই তো সমস্যা, আবার ওনার কাছেই পড়ব? এগুলা কেমন কথা? তাহলে তোর জন্য কি স্পেশাল টিচারের ব্যবস্থা করবে কোচিং? না না, ওনার কাছে পড়তে পারবো না, তার চেয়ে কোচিংটাই বাদ দেই। যে জন্য এত কষ্ট করতেছি সেটাই বাদ দিবি, সেটা খুব ভালো হবে তোর জন্য। ও খানিক রেগে গেল। আমি অসহায় গলায় বললাম, কিন্তু সমস্যা তো ওনাকে ঘিরেই।
সমস্যার সৃষ্টি করতেছে তোর ক্লাসের ছেলেমেয়েরা। হয় ক্লাসে কান বন্ধ করে নিজের কাজ করে যা, নয়তো আমার প্রস্তাবটা মেনে নে। আচ্ছা, আজকে কোচিংয়ে গিয়ে দেখি কি হয়। হ্যাঁ চল। দেখ সবার কথা অগ্রাহ্য করে ক্লাস করতে পারিস কিনা, না হলে আমার কথা মানতে হবে। আচ্ছা মানব। সেদিন তৈরি হয়ে কোচিংয়ে গেলাম। দুদিন বাদে আমাকে ক্লাসে দেখে সবাই যেন আরো সুযোগ পেয়ে গেল কথা বলার। যদিও বা ইন্তিশার ভাইয়ের ক্লাস ছিল না, কিন্তু ওদের কথাবার্তা ঠিক হজম করতে পারলাম না। ফেরার সময় ভাবছিলাম সেজুতির কথাই মেনে নিতে হবে, কিন্তু টাইম মেইনটেইন কি হবে? অর্ধেক বেলা টিউশন করিয়ে বাকি বেলা কোচিং, তারপর দীর্ঘ সময়ের একটা জার্নি শেষে এমনিতেই শরীরের অবস্থা কাহিল হয়ে যায়। এত এত ব্যস্ততা শেষে আবার আলাদা করে প্রাইভেট, নিজে পড়ার সময় থাকবে না। কিন্তু সে যদি নাছোড়বান্দা, আবার আমারও তো লাগবে। দোটানায় পড়ে গেলাম। সে যদি আমার সংশয় দূর করতে বোঝালো, ইন্তিশার ভাই শিক্ষক হিসেবে বেশ ভালো। বাড়ির মানুষ জন্য উনি আমাদের আরেকটু যত্ন নিয়ে পড়াবেন, আর তার কাছে পড়া বাবদ অতিরিক্ত কোনো টাকাও দিতে হবে না। ওর কথা শুনে বললাম, বাসায় জানিয়ে দেখি। সেদিন সিদ্ধান্ত পেন্ডিং রইল। একা একা চিন্তা ভাবনা করে কোনো কুল কিনারা পাচ্ছিলাম না। পরে আব্বাকে জানালাম ব্যাপারটা। আব্বা বললেন, যদি উপকার হয় তাহলে পড়বে না কেন, অবশ্যই পড়ো। আব্বার সায় দেখে আমিও আর না করতে পারলাম না। পরদিন সন্ধ্যা থেকে আমাদের প্রাইভেট পড়া শুরু হলো। পড়তে গিয়ে ইন্তিশার ভাইকে দেখে আমি অবাক। কোচিংয়ের ক্লাসমেটদের জন্য যে একটা বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তা যেন ভুলেই গেছেন উনি। একদম স্বাভাবিক আচরণ করলেন আমার সামনে। আমি ভাবলাম, না ভালোই হয়েছে, ওসব মনে রাখলে অযথা ওনার সাথে সম্পর্ক খারাপ হয়ে যেত। মাথা থেকে সব ঝেড়ে ফেলে পূর্বের মতো হওয়ার চেষ্টা করলাম। কিন্তু নিয়তি যে আমার জন্য অন্য কিছু ভেবে রেখেছিল তা কি আমি জানতাম। আমাদের অ্যাডমিশনের আছে আর কম করে মনে হয় 3 সপ্তাহ। রুদ্ধশ্বাসে পড়াশোনা করছি আমি, কোনো দিকে তাকানোর সময় নেই। সেই সময় হঠাৎ একদিন দুপুরবেলা সে যদি ছুটতে ছুটতে আমাদের বাড়ি এলো। বিকেলে নাকি ওকে দেখতে ছেলেপক্ষ আসবে। অসময়ে এসব কথা শুনে ভীষণ বিরক্ত বোধ করলাম আমি। কদিন বাদে ওর পরীক্ষা, এটা কোনো সময় হলো দেখতে আসার। কিন্তু এখন বিরক্ত হয়ে লাভ কি? ও আমায় ওর পাশে থাকতে বলল। আমি যেন ক্যারাকলে ফেসে গেলাম। কিছু বলতে পারলাম না, কারণ সময় অসময়ে অনেক হেল্প করেছে ও আমাকে। তীব্র অনিচ্ছায় উঠে গেলাম ওর সাথে। ওর মাকে দু একটা কাজে সাহায্য করে ওকে তৈরি করে দিলাম। ইন্তিশার ভাইও দেখি ছুটতে ছুটতে অনেক কাজ করছে। তার ওপরও একটা বিরক্তিভাব চলে এলো আমার। শিক্ষিত মানুষ, সে বোঝে না কোনটা ভালো কোনটা মন্দ। নিষেধ করতে পারলো না চাচাকে। কিছু বললাম না, মুখ তেতো করে থেকে গেলাম ওখানে। কাঙ্ক্ষিত সময়ে ছেলেপক্ষ চলে এলো। সেজদিকে সামনে পাঠিয়ে আমি ঘরে বসে রইলাম। আধ ঘন্টা 1 ঘন্টা কথা বললো ওনারা। তারপর খাওয়া দাওয়ার পালা। চাচি আবেগী হয়ে দুপুরের ভারী খাবারের আয়োজন করে ফেলেছেন। অসময়ে ভাত খাবে না বলে যদিও বা নানা করছিল ছেলেপক্ষের লোকেরা, তবুও চাচি তাদের ছাড়বে কেন। বসিয়ে দেয়া হলো টেবিলে। সেই সময় আমার ডাক পড়ল, চাচিকে হাতে হাতে একটু সাহায্য করতে। দাঁতে দাঁত চেপে আমি বেরোলাম ঘর ছেড়ে। না পারছি কিছু বলতে আর না পারছি সইতে। কিন্তু আমার বেরোনোটাই যেন কাল হয়ে গেল। আমায় দেখে ছেলেপক্ষের একজন বয়স্ক মহিলা জিজ্ঞেস করলেন আমার সম্পর্কে। চাচি আমার পরিচয় দিল খুশি মনে। ভদ্রমহিলা শুনতে শুনতে চট করে বলে বসলেন, কি আমায় দেখে ওনার পছন্দ হয়েছে? ওনার বোনের ছেলের জন্য আমাকে চান পাত্রী হিসেবে। একথা শুনে আমার মাথায় যেন 7 আসমান ভেঙে পড়ল। চোখ দুখানা আলুর সাইজ করে আমি সেজতির দিকে তাকালাম। সেজতিও হতভম্ব। একই কথা। আমাদের হতভম্বতা বেশিক্ষণ রইল না। ভদ্রমহিলা আমার হাত ধরে টেনে তার পাশে দাঁড় করালেন। তারপর হাসিমুখে আমার পুরো বায়োডাটা শুনে নিলেন। আমার ওনার সাথে কথা বলার মুহূর্তে আগমন ঘটল ইন্তিশার ভাইয়ের। ভদ্রমহিলার সাথে আমাকে কথা বলতে দেখে তার ভ্রু জোড়ায় খানিক কুঞ্চন পড়ল। কৌতূহলী হয়ে সে সেজদিকে বোধহয় প্রশ্ন করেছিল। সেজদির মুখে কথার সারমর্ম শুনে তার চোখ জোড়া বড় বড় হয়ে গেল। আকস্মাৎ সে মৃদু চিৎকার দিয়ে বলল, প্রজ্ঞার বিয়ে হতে পারে না।
ওর তো অন্য জায়গায় বিয়ে ঠিক। তার এমন অদ্ভুত কথা শুনে আমি সহ উপস্থিত সকলের মুখ থেকে সমস্বরে বেরিয়ে এলো, কি? ইন্দিশার ভাই তড়িঘড়ি করে আমার হাত ধরে টেনে নিতে নিতে বলল, হ, হ্যাঁ হ্যাঁ, চাচি প্রজ্ঞার তো বিয়ে ঠিক হয়েছে এক জায়গায়। ও আপনার বোনের ছেলের পাত্রী হবে কিভাবে, তাই না প্রজ্ঞা? দাঁত বের করে হেসে আমার দিকে তাকালো। আমি বোকার মতো মাথা নাড়লাম। আমার সম্মতি দেখে ভদ্রমহিলার মন খারাপ হয়ে গেল। চাচিও আবার সম্মতিসূচক দু একটা কথা বলে আমাদের ঘরে পাঠিয়ে দিলেন। আমি বুঝলাম পরিস্থিতি সামলাতে ওনার এই বুদ্ধি। আর এক মুহূর্ত অপেক্ষা না করে ইন্তিশার ভাইয়ের থেকে হাত ছাড়িয়ে এক প্রকার ছুটে বেরিয়ে এলাম বাইরে। সে যদিও এলো আমার পিছু পিছু। ওকে দেখে বললাম, আমার বিয়ে ঠিক আর আমি জানি না। সে যদি মৃদু হাসল। তারপর খানিক চুপ থেকে বলল, প্রজ্ঞা বল তো ভাইয়া আজ এমন কেন করলো? সেটা তো আমিও ভাবছি। ভাই হঠাৎ এমন করলো কেন? তুই কি কিছুই বুঝতে পারিস না? কি বুঝবো? আমাদের কথার মাঝে ইন্তিশার ভাই চলে আসলো। সে যদিকে উদ্দেশ্য করে বলল, তোকে ভেতরে ডাকে। সে যদির আর আমার প্রশ্নের উত্তর দেয়া হলো না। ও একবার আমার দিকে একবার ইন্তিশার ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ও মনে হয় এখন বাড়িতে যাবে। তুমি একটু পৌঁছায় দে ওকে। আমি খাবার প্যাকেট করে দিতেছি। আমি না করতে যাব কিন্তু সে যদি শুনল না। দ্রুত ভাই বাড়ির ভেতরে চলে গেল। আমি বিচলিত হয়ে মাথা নত করে দাঁড়িয়ে রইলাম ইন্তিশার ভাইয়ের সামনে। খানিক পূর্বে সে আমার যে হাতটা ধরেছিল সে হাতে তার স্পর্শ এখনো অনুভব করতে পারছি মনে হলো। কিন্তু এমনটা মনে হওয়ার কারণ জানি না। খানিক পরেই দুপুর খাবার নিয়ে উপস্থিত হলো সে যদি। আমাকে বিদায় দিতে দিতে বলল, কাল কথা হবে। আমি মাথা নেড়ে ইন্তিশার ভাইয়ের সাথে হাঁটা ধরলাম। যদিও তার সাথে যাওয়ার ইচ্ছে আমার ছিল না, কিন্তু সে যদির কথা ফেলতে পারলাম না। অনেকটা নিঃশব্দেই হেঁটে চলে এলাম বাড়ি পর্যন্ত। বাড়ির কাছাকাছি আসার পর নিজে থেকে বললাম, আপনি এখানে থেকেই ফিরে যান ইন্তিশার ভাই। পাড়া প্রতিবেশী দেখলে আবার খারাপ মনে করবে। করবে না, তুমি চিন্তা করো না প্রজ্ঞা। তবু, আচ্ছা তুমি না চাইলে আর এগোবো না। যাও বাড়িতে ঢুকো, তারপর আমি চলে যাচ্ছি। আচ্ছা, বলে আমি দু কদম এগুলাম। কি মনে করে থেমে পিছু ঘুরে বললাম, আমাকে তখন ওই পরিস্থিতি থেকে বের করার জন্য থ্যাংক ইউ। থ্যাংক ইউ দিতে হবে না প্রজ্ঞা। আমি তোমায় হেল্প করেছি নিজের জন্যই। মানে? মানেটা আশা করি দ্রুতই বুঝে যাবে তুমি। হালকা হেসে বলল সে। আমি অবাক নয়নে তাকিয়ে থাকলাম। আর কোনো উত্তর পাওয়া যাবে না বোঝাই যাচ্ছে। তাছাড়া আমি বা আর কি প্রশ্ন করব? খুঁজে পেলাম না। শেষে অমন হতভম্বতা নিয়ে বাড়ির দিকে হাঁটা ধরলাম। ইন্তিশার ভাইয়ের এসব আচরণ অন্য কিছুর দিকে ইশারা করছে। তার মানে কি আমার ক্লাসমেটদের ভুল ধারণা সত্যি হয়ে যাবে? তার মনে আমাকে নিয়ে আসলেই কোনো অনুভূতি আছে? বিষয়টা ভান্নাতেই বেশ অপ্রস্তুত করে তুলল আমাকে। সেদিন রাতে আর পড়া হলো না। আবল তাবল চিন্তায় রাত খাবার। পরদিন সকাল সকাল সেজুতের আগমন। কোচিং ছিল না বিধায় আমায় নিয়ে বাইরে যাবেও। ভাগ্য ভালো টিউশনটাও ছিল না সেদিন। তাই বেরোলাম ওর সাথে। ও কথায় কথায় ইন্তিশার ভাইয়ের প্রসঙ্গ তুলল। যদিও বা বেশি আগ্রহ প্রকাশ করলাম না ওর কথায়, তবুও অক্লান্ত বকে গেল ভাইয়ের হয়ে। সারাদিন আমরা একসাথে ছিলাম। অন্য কোনো গল্প করিনি, শুধু ইন্তিশার ভাই সম্পর্কেই বলে গেল। শুনতে শুনতে একসময় বিরক্ত হয়েই বললাম, ওনার সম্পর্কে এত কথা বলছিস কেন? ওনার বায়োডাটা জেনে আমি কি করব? প্রত্যুত্তরে সে যদি দুষ্টু হেসে বলল, জেনে রাখো, দুদিন পর তো কাজেও লাগতে পারে। ওর সরাসরি ইঙ্গিতটা বুঝতে সমস্যা হলো না এবার। কিছু বলতে পারলাম না, শুধু মনে মনে ভেবে রাখলাম এসবে তাল দেয়া আমার পক্ষে সম্ভব নয়, তাই যথাসম্ভব দূরে থাকতে হবে তার থেকে। এবং এরপর থেকে তাই করলাম, ইগনোর করার চেষ্টা করলাম তাকে। যখন ইগনোর করার চেষ্টা করলাম তখন দেখা গেল সে খোলা খাদার মতো হয়ে গেল। আর কোনো রাগ নেই। আমায় নিয়ে তার অনুভূতি জাহির করতে শুরু করলো।
সবার সামনে তো বটেই, আমার সামনে আরো বেশি বেশি। যেন আমাকেই বোঝাতে চাইছে সব। প্রতিদিন কোচিংয়ে যাওয়া আসার সময় আমাদের সাথে থাকছে। টিউশনগুলোতে যাওয়ার সময় দুপাড়ার সীমানায় যে চায়ের দোকান, ওখানে তাকে দেখছি। এলাকার বড় ভাইয়েরা আমাকে দেখলেই ছোট্ট করে ভাবি রাখছে। প্রায় আমাদের বাসায় সবজি কিংবা মাছ দিয়ে যাচ্ছে। নিতে না চাইলে বলছে ক্ষেতের কিংবা পুকুরের। ভালো ফলন হলো তাই এলাকার সবাইকে খাওয়াচ্ছি। আবার বাজার করে ফেরার সময় আব্বার বাজারের ব্যাগ বহন করে বাড়ি নিয়ে আসছে। আমি তো সবই বুঝতে পারছি, কিন্তু ফোন করেছি তাল দিব না। ওদিকে প্রতিবেশী কিংবা এলাকার ছেলেপেলেদের এত পরিবর্তন, আমার সহজ সরল আব্বা এর কিছু টের না পেলেও ভেতরে ভেতরে মা ঠিকই পেলেন। এক সপ্তাহ এমন হওয়ার পর আমাকে আড়ালে ডেকে নিয়ে গম্ভীর গলায় শুধলেন, হঠাৎ করে আমাদের ওপর সকলের এত দরদের কারণ কি তুই প্রকা? রুকবি না আমার থেকে? চেয়ারম্যানের ছোট ছেলের সাথে কিছু চলছে তোর? আমি সরাসরি অস্বীকার করলাম এবং বললাম আমি এ ব্যাপারে কিছুই জানি না। মা আমার কথা বিশ্বাস করলেন না। কড়া শব্দে আমায় বুঝিয়ে দিলেন, এসব করলে পড়ালেখা এখানেই শেষ। বুঝে শুনে যেন এগোই। মায়ের বকা শুনে আমার মনটা খুব খারাপ হয়ে গেল। মনের ভেতর রাগ জড়ো করতে করতে ঠিক করলাম ওই চেয়ারম্যানের ছেলেকে ঠাটিয়ে দুটো চড় লাগিয়ে বলবো, বেটা আর মানুষ পেলি না, আমারই পিছনে পড়তে হলো। তোর জন্য আজ আমার মা আমায় অবিশ্বাস করলো, তোর জন্য সংগ্রাম করে শুরু করা আমার পড়াশোনাটা থেমে যাওয়ার জোগাড়। সাবধান করে দিচ্ছি, কিছু যদি না ছাড়িস তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে বলে দিলাম। মনে মনে কথাগুলো সাজিয়ে তার সাথে দেখা করব ঠিক করলাম। সেজুতির মাধ্যমে তাকে চিঠি লিখে পাঠালাম, ঠিক বিকেল 4টায় আমাদের এলাকার শেষ মাথায় যে পুকুর পাড় আছে সেখানে যেন চলে আসে। চিঠি পেয়ে সে বেজায় খুশি হলো। ফিরতি চিঠিতে তা জানালো। আমি তো বাহার সমান রাগ পুষে দেখা করার উদ্দেশ্যে বেরোলাম। গিয়ে দেখি সে আগে থেকেই উপস্থিত। আমায় দেখে কেমন নার্ভাস হতে শুরু করলো। আমি ঠিক করেছিলাম সামনে পাওয়া মাত্র রাগের উদ্দীকরণ করে দেব, কিন্তু তা সম্ভব হলো না। তার পূর্বেই সে আমায় হাত চেপে ধরল। অস্থির চিত্তে অনেকটা তোতলাতে তোতলাতে বলল, আগেই কি কিছু বলো না প্রকা? আমাকে আগে বলতে দাও। আমি না অনেক আগে থেকেই তো তোমাকে পছন্দ করি। তুমি যখন ক্লাস 8-এ তখন থেকে। কখনো বলার সাহস হয়নি, কারণ তখন তো আমার কোনো জব ছিল না। তাছাড়াও তো তোমার আব্বাকে ভয় লাগতো আমার। প্রপোজ করলে যদি আমার আব্বার কাছে বিচার দিয়ে ঠেঙানি খাই নেয় ভয় পেতাম। তাই কখনো চেষ্টা করিনি মনের কথাটা জানাতে। তাছাড়া তুমিও ছোট ছিলে, যদি হঠাৎ প্রপোজালে ভয় পেয়ে যাও। অপেক্ষা করছিলাম তোমার বড় হওয়ার, ভালোবাসা জিনিসটা বোঝার। কিন্তু এখানে থেকে অপেক্ষা সম্ভব হচ্ছিল না। তোমাকে সামনে দেখলে নিজেকে কন্ট্রোল করতে পারতাম না। সব জানিয়ে দিতে ইচ্ছে করত। নিজের সাথে নিজের দ্বন্দ্ব যখন সম্ভব হচ্ছিল না, তখন বাধ্য হয়ে ঢাকায় চলে গেলাম। সবাই জানলো আমি পড়াশোনার উদ্দেশ্যে গেছি, কিন্তু শুধু আমি জানি আমারে যাওয়া ভালোবাসার মানুষটার ভালোর খাতিরে যাওয়া। বিশ্বাস করো প্রজ্ঞা, ওখানে একটা দিন এমন যায়নি তোমার কথা ভাবিনি আমি। নিজের অনুভূতিটা না জানি, তোমায় এক পলক না দেখেও নিজের সর্বস্ব দিয়ে ভালোবেসে গেছি। আমার এই ভালোবাসা 4 বছরে অনেক গাঢ় হয়েছে। তুমি আমার অন্তরের সাথে মিশে আছো প্রজ্ঞা। আজ এতদিন বাদে যখন সোশ্যাল সাইটে সেজুতির সাথে তোমার ছবি দেখলাম, তখন মনে হলো আমার অপেক্ষার প্রহর শেষ। সময় হয়েছে তোমায় নিজ অনুভূতি জানানোর, নিজের করে পাওয়ার। নইলে অন্য কেউ যদি এসে যায় তখন আমার কি হবে? আমি তোমার প্রথম এবং শেষ ভালোবাসা হতে চাই প্রজ্ঞা। বলো তুমি কি আমায় অ্যাকসেপ্ট করবে? বিশ্বাস করো আমি তোমায় ভীষণ ভালোবাসি, ভীষণ। শক্ত করে হাতটা চেপে ধরে কাতর স্বরে বলল সে। আমি অবাক নয়নে তার চোখের দিকে তাকিয়ে থাকলাম। এই 18-19 বছরের জীবনে প্রেমের প্রস্তাব পেয়েছি খুব কম। যা পেয়েছি তা হাই স্কুলে ওঠা মাত্র। চোখের মাথায় প্রেম প্রস্তাব আর কি। আমার গম্ভীর মুখ এবং কারো সাথে বন্ধুত্বের সম্পর্কে জড়ানোর প্রতি তীব্র অনাগ্রহ দেখে কেউ এগোতে চাইতো না। তাই জানি না কেউ প্রপোজ করলে বিনিময়ে কি বলতে হয়। আজ এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতেও বাক্যহারা হয়ে দাঁড়িয়ে রইলাম। ফ্যালফ্যাল করে তাকিয়ে থাকতে থাকতে উপলব্ধি করলাম মস্তিষ্ক ফাঁকা হয়ে গেছে আমার। সমস্ত চিন্তন শক্তি হারিয়ে পাথরে মূর্তি হয়ে গেছি আমি। সে আমার বিস্ময় আরো দ্বিগুণ করতে এবার হাঁটু মুড়ে বসে ছলছল নয়নে বলল, আমি সত্যিই তোমায় ভালোবাসি প্রজ্ঞা।
প্লিজ আমাকে অ্যাকসেপ্ট করো। তুমি যদি বলো তাহলে সরাসরি বিয়ের প্রপোজাল নিয়ে যাব তোমার বাড়িতে। চিরকালের জন্য আপন করে নেব তোমায়। ওনার দ্বিতীয় কথায় আমি সম্মিত ফিরে পেলাম। চট করে হাত ছাড়িয়ে নিয়ে এক পা করে পেছাতে পেছাতে বললাম, এ সম্ভব নয়। কিছুতেই সম্ভব নয়। কিছুতেই না। সে উঠে দাঁড়িয়ে বলল, কেন সম্ভব নয় প্রজ্ঞা? জানি না। শুধু সম্ভব নয়। আর এক মুহূর্ত দাঁড়ালাম না। পিছু ঘুরে এক ছুটে চলে এলাম বাড়িতে। এসে দরজায় খিল দিয়ে ভাবতে লাগলাম, আমি স্বপ্ন দেখছি নাকি এটা বাস্তব। সেদিন সারা সন্ধ্যা আর দরজা খোলা হলো না। ঘরের এক কোণে গুটিসুটি মেরে আমি ইন্তিসারের ভাবনায় বুঁদ হয়ে রইলাম। আব্বা কয়েকবার ডাকতে এসেছিলেন, সাড়া না পেয়ে চলে গেছেন। মা ও কেন যেন ঘাটায়নি আমাকে। পরে ওভাবেই কখন যে ঘুমিয়ে গেছি মনে নেই। সে ঘুম ভাঙল মাঝরাতে দরজায় দুমদাম শব্দ শুনে। ভয় পেয়ে দরজা খুলে দেখি মুখে আঁচল চাপা দিয়ে মা কাঁদছেন। এক মুহূর্তের জন্য দেহ থেকে আত্মা উড়ে গেল আমার। তাকে ধরে অস্থির চিত্তে জানতে চাইলাম কি হয়েছে। মা কাঁদতে কাঁদতেই বলল, এক্ষুনি একটা ফোন আসছিল। ফোন পেয়ে তোর আব্বা তড়িঘড়ি করে উঠে রেডি হইতেছে। কই জানি যাবে। আমারে তো কিছু বলতেছে না। মনে হয় প্রতীকের কিছু হইছে রে। মায়ের কথা শুনে আমি আরো ভয় পেয়ে গেলাম। আব্বার ঘরে ছুটে গিয়ে দেখলাম শার্ট প্যান্ট পরা আব্বা দ্রুত হাতে কিছু টাকা আর কাপড় চোপড় গুছিয়ে নিচ্ছেন ব্যাগে। ঘরের ভেতর ঢুকে সরাসরি আব্বাকেই প্রশ্ন করলাম, কই যাও আব্বা? আমার প্রশ্ন শুনে একটু থামলেন আব্বা। তারপর ব্যাগে চেনো আটকে আমার মাথায় হাত রেখে বললেন, আমি খুব দ্রুত চলে আসবো রে মা। তোর মা আর ভাই বোনের দেখে রাখিস। ওদের দায়িত্ব এখন তোর। আমি জানি তুই আমারে নিরাশ করবি না। কিন্তু আব্বা। আমাকে কথা সম্পূর্ণ করতে না দিয়ে আব্বা ব্যাগ হাতে বেরিয়ে গেলেন অজানার উদ্দেশ্যে। আমরা কি তখনও জানতাম এই একটা কল আমাদের জীবনটাকে আমূল পরিবর্তন করে দিবে? যাওয়ার সময় আব্বা নিজের বাটন ফোনটা রেখে গেছিলেন। আমি, মা আর আমার বাকি দু ভাই বোন সেই রাত থেকে ছোট ওই বাটন ফোন হাতে জাতকের ন্যায় অপেক্ষা করতে থাকলাম কোনো কল আসুক, কোনো খবর পাই আব্বা কেন গেল, কোথায় গেল। ওসব ঝামেলায় লেখাপড়া মাথায় উঠে গেল। কোচিংও বাদ, অ্যাডমিশনের প্রিপারেশনও বাদ। সে যদি এসেছিল আমাকে মানাতে, আমি শুনিনি। আমার ওপর পরিবারের দায়িত্ব দিয়ে গেছেন আব্বা, তিনি না ফেরা পর্যন্ত এক পা বাড়ির বাইরে দেওয়ার ক্ষমতা আমার নেই। দেখতে দেখতে কেটে গেল দুদিন। মা কেঁদে কেটে অস্থির। আমার পক্ষেও আর সম্ভব হচ্ছে না এভাবে, মনে সব উল্টোপাল্টা চিন্তা ঘোরাফেরা করছে। কিভাবে পাবো আব্বার সন্ধান? কে এনে দেবে আমার আব্বার খোঁজ? অসহায় আমি কি করব না করব ভেবে পাচ্ছিলাম না। যে নম্বর থেকে কল এসেছিল বেরোনোর সময় ওই নম্বরটা আব্বা ডিলিট করে চলে গেছিলেন। কেমন জট পাকানো মনে হচ্ছিল সব। আমাদের পরিবার বলতে আমরা 6 জনই। নানার তরফ থেকে যদিও বা এক মামা আছে, কিন্তু দাদার তরফ থেকে কেউ নেই। আব্বা তাদের একমাত্র সন্তান। দাদা দাদির মৃত্যু হয় আমাদের জন্মের আগেই। এখন এক মামা ছাড়া আর কেউ নেই সাহায্য করবার। মা বললেন, তোর মামাকে ফোন দে। ওই একমাত্র পারবে আমাদেরকে এই বিপদের হাত থেকে রক্ষা করতে। মায়ের কথা শুনে দিলাম মামাকে ফোন। ফোন পেয়ে তো মামার অস্থিরতার শেষ নেই। ব্যবসার কাজে গেছেন টেকনাফ। তবে চিন্তা নেই, আজ রাতের গাড়িতে রওনা হবেন আমাদের এখানে আসার উদ্দেশ্যে। এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো অপশন নেই। তাই অপেক্ষা করলাম আমরা। পরদিন সকালবেলা মামা আসার খানিক পর আবার উপস্থিত হলো ইন্তিসার ভাই। সে যদির মুখে সব জানতে পেরে সে এসেছে। আমার কাছে আরেক তরফা শুনলো সেদিনের ঘটনা, তারপর ফোন নিয়ে ঘাটাঘাটি করলো কোনো ক্লু পাওয়া যায় কিনা। কন্টাক্ট লিস্ট থেকে ভাইয়ের নম্বরটা বের করে নিজের ফোন থেকে ফোন দিয়ে দেখলো ভাইয়ের থেকে কোনো ইনফরমেশন পাওয়া যায় কিনা। ভাইয়ের ফোনে রিং হলো ঠিক, কিন্তু কেউ রিসিভ করলো না। পরে ইন্তিসার ভাই করলো কি, তার এক বন্ধুকে ভাইয়ের ফোন নম্বর দিয়ে লোকেশন ট্রেস করতে বলল। সে জানালো দুপুরের মধ্যে কাজ হয়ে যাবে। ইন্তিসার ভাই আমাদের দুশ্চিন্তা করতে মানা করলো। সে খুঁজে এনে দেবে আব্বাকে। দুপুর পর্যন্ত সে আমাদের বাড়িতে বসে রইল। সেই ফাঁকে মামার সাথে কথাবার্তা হলো বেশ। দুপুর 1-1:30টার সময় ঢাকা থেকে একটা কল এলো।
না ইন্তিশার ভাইয়ের কাছে, নয় আব্বার ফোনে। অপরিচিত নম্বর দেখে ইন্তিশার ভাই রিসিভ করলো কলটা। রিসিভ করা মাত্র ওপাশ থেকে পুরুষালী কণ্ঠে কেউ বলল, আমি ঢাকা সিটি হাসপাতাল থেকে বলছি। এটা কি প্রতীক হাসানের বাড়ির নম্বর? হাসপাতাল শব্দটা শুনেই আমার শরীরে কাঁপুনি শুরু হয়ে গেল। ইন্তিশার ভাই উত্তর দিলেন, জি আমি তার ভাই। একটা খারাপ সংবাদ আছে। আজ শেষ রাতের দিকে গুলশান 2-এ দুর্বৃত্তদের ছুরিকাঘাতে প্রতীক হাসান এবং তার বাবা খারাপভাবে জখম হয়ে হাসপাতালে ভর্তি হন। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে হাসপাতালে ভর্তি হওয়ার আধ ঘন্টার মধ্যেই প্রতীক হাসানের বাবা মৃত্যুবরণ করেন, আর আজ সকালে প্রতীক হাসানও। মর্গে তাদের লাশ রাখা আছে। আপনারা এসে নিয়ে যাবেন ভাই। লোকটার কথা শুনে ইন্তিশার ভাই হতবুদ্ধি হয়ে গেল, সাথে মামাও। আর আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল যেন। আকস্মাৎ এমন সংবাদ শোনার পর ঠিক বিশ্বাস করতে পারছিলাম না কিছু। বিড়বিড় করে বললাম, ওরা মিথ্যে বলছে না ইন্তিশার ভাই। আব্বা ফিরে আসবে, ভাইয়া ফিরে আসবে। আমার অপকৃতস্থ গলা শুনে ইন্তিশার ভাই বসা থেকে উঠে আসলো আমার কাছে। টোকা। তার বাকি কথা শুনতে পারলাম না। নিজেকে খুব হালকা মনে হচ্ছিল। আস্তে আস্তে চোখের সামনে সব ঝাপসা হয়ে আসতে লাগলো, আর তারপরেই চেতনা হারালাম। চেতনা যখন ফিরল তখন আঙিনা থেকে মায়ের আর্তচিৎকার ভেসে আসছে। আমার ভাই বোন দুটো বিছানার শেষ মাথায় বসে গুনগুন করে কাঁদছে। আর বিছানার পাশে চেয়ার পেতে মাথা নিচু করে বসে আছে ইন্তিশার ভাই। সবার এমন কান্নাকাটি, আর্তচিৎকার আমার শরীরে অদ্ভুত জ্বালার সৃষ্টি করছে। উঠে বসতে বসতে বললাম, তোমরা সবাই চলে যাও এ ঘর থেকে। আমাকে একটু একা থাকতে দাও। আমায় উঠে বসতে দেখে ইন্তিশার ভাই এগিয়ে আসতে নিলে তাকে থামিয়ে দিলাম। বললাম না একটু একা থাকতে চাই। পরে আর কেউ কিছু বলার সাহস পায় না। মাথা নিচু করে সকলে ঘর থেকে বেরিয়ে গেল। আমি দরজা আটকে মেঝেতে বসলাম। আমার আব্বা আর নেই। তরতাজা মানুষটা নেই হয়ে গেল। বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে। এখন কে আমাকে মা বলে মাথায় হাত বুলিয়ে দেবে? কে আমার জীবনযুদ্ধে অনুপ্রেরণা দেবে? আমি তো অনাথ হয়ে গেলাম। চোখ ফেটে কান্না আসতে শুরু করলো আমার। কোটলে মুখ লুকিয়ে কান্নার শব্দগুলোকে আটকাতে চেষ্টা করলাম। ভেঙে পড়া যাবে না তো আমার। আব্বা আমার পরিবারের দায়িত্ব দিয়ে গেছেন। এ দায়িত্ব যথাযোগ্য পালন করতে হবে। আব্বা আর ভাইয়ের লাশ নেয়ার জন্য আমিও যেতে চেয়েছিলাম মামার সাথে। কিন্তু মামা আমায় নিলেন না, বললেন বাড়িতে থেকে মাকে সামলা। একটা গাড়ি ভাড়া করে মামা আর ইন্তিশার ভাই গেল ঢাকায়। ঠিক ঠিক 21 ঘন্টা পর ফিরল আমার আব্বা ভাইয়ের লাশ নিয়ে। জানতে পারলাম সেদিন রাতে পুলিশ স্টেশন থেকে ফোন এসেছিল আব্বার কাছে। কার যেন মেয়েকে বাড়ি থেকে ভাগিয়ে নেওয়া অপরাধে ভাইকে অ্যারেস্ট করা হয়। মা শুনে কষ্ট পাবেন বলে ফোন নম্বরটা ডিলিট করে গেছিলেন আব্বা। হয়তোবা পরিকল্পনা এমন ছিল যে ওদিকে সব সমস্যা আমাদের থেকে লুকিয়ে একা একাই সলভ করে ফেলবেন। করেছিলেনও তাই। ভাইয়ের বন্ধুদের সহায়তায় মেয়েটার বাবা রসাতে দেখা করেন। অতঃপর হাতে পায়ে ধরে কেস উঠিয়ে নেন। 2 দিন লেগে যায় এসব করতেই। অবশেষে জেল থেকে ছাড়া পাওয়ার পর ওকে নিয়ে বাড়িতে ফিরছিলেন আব্বা। কিন্তু পথে দুর্বৃত্তরা। আব্বা ভাইয়ের জানাজায় এসে গ্রামের লোকরাও এসব শুনতে পেল। তারপর কিছু সময়ের মধ্যে মুখে মুখে প্রচারিত হয়ে গেল পুরো গ্রাম। কেউ নিন্দা করলো আমাদের, কেউ বা সহানুভূতি দেখালো। পরিবারের কর্তা হারিয়ে অসহায় আমাদের উপর ইন্তিশার ভাইয়েরও বিশেষ দৃষ্টি পড়ল। প্রায় প্রতিদিন সকাল সন্ধ্যা সে বাড়ি এসে খোঁজ খবর নিতে শুরু করলো। তার এত আন্তরিকতা আবার গ্রামের কিছু মানুষের পছন্দ হলো না। তারা সহজ ব্যাপারটাকে পেঁচিয়ে নোংরা করে চেয়ারম্যান সাহেবের কানে তুলল। আমরা নাকি অসহায়ত্ব দেখিয়ে ইন্তিশারের থেকে সুযোগ সুবিধা নিতে চাইছি আরো কত কি। কান ভাঙানোর পর একদিন সন্ধ্যায় চেয়ারম্যান সাহেব আসলো আমাদের বাড়িতে। খুব ঠান্ডা মাথায় অপমান করলো আমাকে, মাকে। মৃত আব্বার নাম করেও 4টে খারাপ কথা বলতে ছাড়লো না। তারপর শাসালো গ্রাম ছাড়তে হবে, নইলে শান্তিমত বাঁচতে দেবে না। আব্বা ভাইকে হারিয়ে শোকে মুহ্যমান মা এই অপমান নিতে পারলেন না। অসুস্থ হয়ে পড়লেন তখনই। মামা সেদিন মাত্র বিকেলে তার বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। মাকে এমন অসুস্থ দেখে আমি বুঝতে পারছিলাম না কি করব, কি করব না। বাধ্য হয়ে পুনরায় কল করলাম মামাকে।
মামা অর্ধেক পথ তখন চলে গিয়েছেন। আমার কল পেয়ে পুনরায় পরের স্টপ থেকে ফিরে এলেন। তৎক্ষণাৎ সিদ্ধান্ত নেওয়া হলো এখানে আর নয়। আজ এক্ষুনি চিরকালের মতো আমরা এই গ্রাম ছেড়ে মামার সাথে চলে যাব। নিজ পৈতৃক সম্পত্তি থেকে বিতাড়িত হওয়ার কষ্ট অন্যরকম, কিন্তু আমাদের কিচ্ছু করার নেই। চেয়ারম্যান লোকটা ভালো নয়, অনেক অপরাধের সাথে জড়িত সে। শোনা গেছে একসময় উত্তরপাড়ার এক মুদি দোকানিদের মেয়েকে তুলে এনে রেপ করেছিল। তবুও যে মানুষ কেন ওকে ক্ষমতায় বসতে দিয়েছে কে জানে। আমরা যদি সেরকম কোনো বিপদে পড়ি তাহলে কেউ তো আমাদের পাশে থাকবেই না, উল্টো মান সম্মান খুইয়ে ঘর ছাড়তে হবে। তার চাইতে কোনো ক্ষতি না হওয়ার পূর্বেই চলে যাওয়া ভালো। আমি অবশ্য এসবের পক্ষে ছিলাম না। দেশে আইন আছে, কাউকে শাসানো যত সহজ, ক্ষতি করা ততটা সহজ নয়। আমার কথা শুনলেন না মা। মামা বললেন তিনি অতদূর থেকে কিভাবে আমাদের ভালো মন্দ দেখাশোনা করবেন, তার চাইতে বরং তার সাথেই চলে যাই। নানা নানির মৃত্যুর পর দুটো ঘর বন্ধই পড়ে আছে। মামার যেহেতু ছেলেপুলে নেই, একটাই মেয়ে, তারও আবার বিয়ে হয়ে গেছে। অতগুলো ঘর লাগে না ওদের। আমরা গেলে বরং ভালোই হয়, সবাই মিলেমিশে থাকা যাবে। আমাদের জীবনের সিদ্ধান্ত এখন মানেবেন। উনি যেখানে রাজি সেখানে আর কিছু বলার আছে? বুকের কষ্ট বুকেই চেপে রেখে শেষ পর্যন্ত বাক্সপেটরা গুছিয়ে বাড়ি ছেড়ে চিরকালের মতো রওনা হলাম চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে। চলে যাওয়ার সময় সবাই যেন মর্মে মর্মে উপলব্ধি করতে পারছিলাম কর্তাবিহীন একটা পরিবার কতখানি অসহায়। লোকে বলে সৃষ্টিকর্তা মানুষের এক পথ বন্ধ করে দিলে অন্য পথটা ঠিক খোলা রাখেন, কিন্তু আমাদের জন্য একথা সত্যি নয়। 3 সন্তান নিয়ে মায়ের ভাইয়ের বাড়িতে ওঠার ব্যাপারটা মামি মোটেই ভালো চোখে দেখলেন না। প্রথম দিনই তার ঘৃণার দৃষ্টি আমাদের ব্যথিত করল। ভেবেছিলাম থেমে যাওয়া পড়াশোনাটা এখানে থেকে শুরু করব, কিন্তু মামির ভৎসনা আমায় স্মরণ করে দিচ্ছিল এ পরিকল্পনা সফল হওয়ার নয়। কেবলই মনে হচ্ছিল আমরা একটা বৈঠাবিহীন নৌকায় করে মাঝ সমুদ্রে গিয়ে আটকে গেছি। বেঁচে ফেরার কোনো উপায় নেই। মা ও যখন উপলব্ধি করলেন নিজেদের অসহায় অবস্থা, তখন বাধ্য হয়ে এক অন্যরকম সিদ্ধান্ত নিয়ে ফেলতে হলো তাকে। এই অন্যরকম সিদ্ধান্তের নাম মেয়ের বিয়ে। হ্যাঁ, এক ঝটকায় আমাদের দু বোনের বিয়ের সিদ্ধান্ত নিয়ে ফেললেন মা। তার কেবলই মনে হচ্ছিল একমাত্র মেয়েদের বিয়ে দিলেই জীবনের মোড় ঘুরে যাবে, হয়তোবা তা ভালো দিকে। আমার ধারণা বিয়ের পরামর্শটা মামাই দিয়েছিলেন মাকে। মেয়েদের মধ্যে আমি যেহেতু বড়, অতএব আমার সিরিয়াল সবার আগে। মাত্র এইচএসসি দেয়া আমার দু চোখ ভরা স্বপ্নগুলোকে একটু একটু করে ডুবে যেতে দেখছিলাম এই একটা দুর্ঘটনার পর। কিছু বলার ছিল না। সদ্য স্বামী সন্তান হারানো মাকে কি বলা উচিত, কিভাবে সাহস দেওয়া উচিত আমার জানা ছিল না, সত্যিকার অর্থেই জানা ছিল না। আমি জানি মায়ের মনে এখন একটাই চিন্তা, গার্ডিয়ান ছাড়া কিভাবে সার্ভাইভ করবো আমরা। অসহায় ছিলাম তো। পেটের দায়ের কাছে সকল স্বপ্ন বিসর্জন দেয়া অসহায়দের মূল ধর্ম। অমত করলাম না আমি। কেবল প্রার্থনা করলাম মায়ের একটা মনোকামনা যাতে পূর্ণ হয়, স্বামী নামক মানুষরা যেন ভালো হয়, আমাদের দায়িত্ব নিতে বিরক্তবোধ না করে। তারপর আর কি, আমি রাজি হয়ে যাওয়ার পর পাত্র দেখার তোড়জোড় শুরু হলো। পরপর 3টে ভালো ঘর থেকে সম্বন্ধ আসলো, তারা আমাকে পছন্দও করলো, কিন্তু যখনই পরিবারের দায়িত্ব নিতে হবে এই ব্যাপারটা তোলা হলো তখনই পিছিয়ে পড়লো সব। আমি জানতাম এমনটাই হবে। অন্যের বোঝাকে টানতে চায়। 3 নম্বর পাত্রপক্ষের থেকে না সূচক জবাব আসার পর মা ভেঙে পড়লেন। অবস্থা এমন, নিজেকে অপরাধী ভেবে সুইসাইড করে ফেলেন। মামা তাকে আটকালেন, অনেক কষ্ট করে বললেন ধৈর্য ধর, সব ঠিক হয়ে যাবে। এর বেশ কয়েক মাস পরের ঘটনা। এক সকালে পুনরায় ঘটকের আগমন। ওই পাড়ার এক চেয়ারম্যানের ছেলের সম্বন্ধ নিয়ে এসেছে। ছেলে ঢাকার একটা সরকারি কলেজের প্রফেসর। 2জন সন্তান চেয়ারম্যান সাহেবের, তার মধ্যে এই ছেলে বড়। কয়েক মাস হলো চাকরি হয়েছে। এখন সংসার সাজিয়ে দিতে পারলেই স্বস্তির নিঃশ্বাস ছাড়তে পারেন চেয়ারম্যান সাহেব। আমার ছবি দেখে ওনার খুব পছন্দ হয়েছে। আমাদের সম্মতি থাকলে পরের সপ্তাহে দেখতে আসতে চান। ঘটকের মুখে সব শুনে মামা তাকে আমাদের শর্তের কথা মনে করিয়ে দিলেন। ঘটক বলল, চেয়ারম্যান সাহেবের সাথে এ ব্যাপারে কথা হয়েছে। উনি আবার ওনার ছেলেকে এ কথা বলেছেন। ছেলের কোনো আপত্তি নেই। এতদিন বাদে একটা পজিটিভ উত্তর পেয়ে সকলের মন খুশিতে ভরে উঠল। পরের সপ্তাহ পর্যন্ত দেরি করতে হলো না।
পরদিন শুক্রবার পুরো পরিবার সহ আমায় দেখতে এলো পাত্রপক্ষ। সামনাসামনি দেখে এতই পছন্দ করে ফেললো যে কোনোরূপ প্রস্তুতির সুযোগ না দিয়ে আংটি বদল হয়ে গেল। তারপর আমাকে আর ছেলেকে আলাদা কথা বলার সুযোগ করে দেয়া হলো। জানি না কেন আলাদা কথা বলতে পাঠানোর পর থেকে আমার ভেতরটা ভেঙে আসতে শুরু করলো। আমি কোনোমতেই নিজের কান্না আটকাতে পারছিলাম না। ঘরে ঢোকার পর ওনার সামনেই ঝোড়ো ঝোড়ো করে কেঁদে ফেললাম। আকস্মাৎ আমার কান্না দেখে উনি বেশ অপ্রস্তুত হয়ে পড়লেন। অস্থির হয়ে শুধলেন, কোনো সমস্যা? আমি কি কাউকে ডাকবো? অস্থিরভাবেই দরজার দিকে এগিয়ে যেতে নিলেন। আমি ওনাকে আটকে বললাম, না না, একটু সময় দিন আমাকে, এক্ষুনি কান্না থেমে যাবে। আচ্ছা, আপনি কি বিয়েতে রাজি নন? খুব ধীরগলায় দ্বিতীয় প্রশ্নটা করলেন উনি। ওনার প্রশ্ন শুনে আমার কান্না থামার বদলে আরো বেড়ে গেল। আমি জড়ানো গলায় বললাম, চাই। উহু, আপনি মিথ্যে বলছেন। বিয়েটা অবশ্যই আপনার অমতে ঠিক করা হচ্ছে, নইলে এভাবে ব্যাকুল হয়ে কাঁদবেন কেন? সময় আছে, এখনই বলে দিন। আমি তাহলে বাইরে গিয়ে না করে দিই। না না, প্লিজ, আমি বিয়েটা করতে চাই, কিন্তু কিন্তু তার সাথে এটাও চাই আমার পড়ালেখাটা বন্ধ না হোক। এবার অ্যাডমিশন দিতাম আমি, কিন্তু পরীক্ষার আগে আগে এত সব হয়ে গেল যে আমার পড়ালেখাটাই বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাবে কেন? এবার হলো না সেকেন্ড টাইমের প্রিপারেশন নেবেন, আগামী বছর পরীক্ষা দেবেন। বিয়ের পর কি মানুষ লেখাপড়া করে না? আপনি আমাকে পড়াবেন? অবাক হয়ে জানতে চাইলাম। উনি মৃদু হাসলেন, অবশ্যই। এমনটাই তো কথা হয়েছে। কেন আপনার মামা আপনাকে বলেনি? আমার অবাকের মাত্রা বেড়ে গেল। মামা বলেছে আমার পড়াশোনার কথা, অথচ উনি না কত আগ্রহ ভরে বিয়ের কথা পারলেন। আপনার কিছু জিজ্ঞাসা আছে প্রজ্ঞা? এর বাইরে অন্য কোনো সমস্যা? এখনো বিয়েতে অমত? ওনার মিষ্টি কণ্ঠস্বরে আমার চিন্তা ভঙ্গ হলো। মাথা নেড়ে বোঝালাম না। ঠোঁটের কোণের হাসিটা বজায় রেখেই উনি বললেন, তাহলে চলুন, বাইরে সবাই অপেক্ষা করছে। আমি মাথা নেড়ে ওনার পিছু পিছু চললাম। দরজার কাছে পৌঁছতে পৌঁছতে অবচেতন মনেই বললাম, আপনার নামটা জানা হয়নি আমার। সে কি? যার সাথে বিয়ে হবে তার নামটাই জানেন না? হাসতে হাসতে বললেন উনি। ওনার হাসিতে আমি লজ্জা পেয়ে গেলাম। আমার নাম অভি, অভি কানোয়ার। আপনাকে কিন্তু আমার ভীষণ পছন্দ হয়েছে প্রজ্ঞা। চিন্তা করবেন না, পছন্দের মানুষদের সকল সুখ দুঃখের ভার আমি স্বেচ্ছায় নিজ কাঁধে তুলে নিতে পছন্দ করি। ফ্যামিলি প্রবলেম কিংবা পড়াশোনা কোনো কিছু নিয়েই ভাবতে হবে না। আমি এসেছি তো আপনার সঙ্গী। হাসি মুখে কথাগুলো বলে উনি চলে গেলেন। আমি অবাক নয়নে তাকিয়ে রইলাম তার যাওয়ার পথে। আজ দ্বিতীয়বারের মতো ফের একজন ফেরেশতা সব মানুষের আগমন ঘটল আমার জীবনে। এ যে সৃষ্টিকর্তারই আশীর্বাদ। তাহলে আমি ভুল ছিলাম। এক পথ বন্ধ হলেও 2 নম্বর পথটা আমাদের জন্য ভীষণ আগ্রহ করে অপেক্ষা করছিল তাহলে। সৃষ্টিকর্তার ওপর মামার অগাধ বিশ্বাস। স্ত্রীর কর্মকাণ্ডের পর মামা খুব ভালোভাবেই উপলব্ধি করতে পেরেছিলেন তার বোন সন্তানদের নিয়ে এখানে সুখে থাকতে পারবে না। তার ছেলের যন্ত্রণা সইতে সইতে তাদের জীবন বিষিয়ে উঠবে। এজন্যই আমার আর বোনের বিয়ের ব্যাপারটা ওনার মাথায় আসে। আমাদের সকলের সামনে চলনসই পাত্র হলেই হলো বলা মামা আসলে ভেতরে ভেতরে বংশীয় পরিবার খুঁজছিলেন, যাদের মন মানসিকতা ভালো হবে, আমাদের সকল দুঃখ দুর্দশা যারা চোখ বন্ধ করে মেনে নেবে। অভিকের বাবার খোঁজ অনেক আগেই পেয়েছিলেন মামা এক বন্ধুর মাধ্যমে। তাদের পরিবারে বিবাহযোগ্য ছেলে আছে শুনে খোঁজ খবরও নিয়েছেন বেশ। ভাগ্যের যোগ ছিল তাই মামার চিন্তা ভাবনাগুলো মিলে গেল ওদের সাথে। আর এক মুহূর্ত দেরি না করে পাঠালো ঘটককে ও বাড়িতে। তারা এক দেখায় আমায় পছন্দ করলো। এরপর মামা আলাদাভাবে কথা বললেন চেয়ারম্যান সাহেবের সাথে। ওনাকে সব খুলে বললেন আমাদের সম্পর্কে। শুনে চেয়ারম্যান সাহেব খুশি খুশি মেনে নিলেন সবটা। তারপর তো এই বিয়ের কথাবার্তা হলো। খুব কম সময়ের ছুটি নিয়ে এসেছিল অভি, তাই এ মাসের মধ্যেই বিয়ের ডেটটাও ফাইনাল হয়ে গেল। বিয়ের ডেট ফাইনাল হওয়ার পর থেকে মামির আচরণে একটু পরিবর্তন দেখা দিল। মুসিবত কাঁধ থেকে নেমে যাচ্ছে এই ভেবে উনি ভালো ব্যবহার করছিলেন আমাদের সাথে।
খুশি মনে বিয়ের কাজে হাত লাগাচ্ছিলেন। মা ও ওনার পরিবর্তনে খুশি হল বেশ। ওদিকে অভিকের সাথে যেন যোগাযোগ করতে পারি এজন্য মামা একটা ফোন কিনে দিলেন আমাকে। এরপর থেকে দিনের অর্ধেকটা কেটে যেতে লাগলো অভিকের সাথে কথা বলে। মাঝে তো একদিন বাড়িতে এসে সকলের সম্মতিতে আমায় ঘুরতেও নিয়ে গেল অভি। তার ভদ্রতা, ভালো মানসিক কেয়ারনেস এসবে ক্রমশ মুগ্ধ হয়ে যাচ্ছিলাম আমি। আমার জীবনের প্রথম ভালো লাগার মানুষ বনে গিয়েছিল সে। অভিকের মাঝে মুগ্ধ হতে হতে ইন্তিশারের কথা স্মৃতি থেকেও হারিয়ে গেল আমার। কিন্তু ইন্তিশারের আমার কথা ঠিক মনে ছিল। সে এসেছিল আমার বিয়ের রাতে আমায় নিয়ে পালিয়ে যেতে। আমি তার পাগলামিকে প্রশ্রয় দেইনি, ফিরিয়ে দিয়েছি। কিন্তু সে ফিরে যায়নি, সারাটা রাত দাঁড়িয়ে ছিল আমার অপেক্ষায়। দ্বিতীয়বার আর তার সামনে যাইনি, আমি যেতে পারিনি। এক প্রকার পালিয়ে এসেছি তার থেকে। অপরাধবোধে জর্জরিত হয়েছিল ভেতরটা। কিন্তু সত্য, আমার ভাগ্যে তার নামটা লেখা ছিল না, লেখা ছিল অভিকের নাম। আমি তাকে ভালোবাসা তো দিতে পারিনি, তবে মন ভরে দোয়া করেছি তার ভাগের ভালোবাসাটাও সে পাক। এক পৃথিবী ভালোবাসা নিয়ে কেউ আসুক তার জীবনে, মুছে দিক সকল কষ্ট যাতনা। বিয়ের পর আমার ভাই বোন দুটোকে শহরের স্কুলে ভর্তি করে দিল অভি। স্কুলের পাশেই একটা বাসা ভাড়া করে মা সহ ওদের তুলে দিল। আর আমায় নিয়ে এলো ঢাকায়। বই খাতা সব কিনে দিল। বাসায় বসেই সেকেন্ড টাইমের প্রিপারেশন শুরু করলাম। ও প্রতিদিন সকাল 9টায় বেরিয়ে যেত, ফিরত দুপুরের পর। কখনো ক্লাস না থাকলে অবশ্য দুপুরের আগেই চলে আসতো। সেটা 2 সপ্তাহে হয়তো বা একবার। আমি একা একা বাসায় বোর হয়ে যাচ্ছিলাম, ভয় লাগতো। মাঝে মধ্যে ছাদে যেতাম সময় কাটাতে। সেখানে অন্য এক ভাড়াটিয়া ভাবির সাথে কথা হলো। আমাদের নতুন বিয়ে, সংসার সব নিয়ে গল্প হতো তার সাথে। সে বলল তার যখন নতুন বিয়ে হয় তখন সেও এমন ফাঁকা বাসায় থাকতো। প্রথম প্রথম ভীষণ ভয় করত, কোনোভাবেই এই ভয় কাটাতে পারছিল না। তখন করলো কি, তাদের একটা রুম সাবলেটে দিয়ে দিল। নতুন সংসারে দুটো মাত্র মানুষ, কিন্তু ঘর তিনটে। একটা যেহেতু পরেই থাকতো, তাই সাবলেটে দিলে কিছু টাকাও আসতো, আবার সময়ও কেটে যেত। ভাবির কথা শোনার পর আমার মাথায় হঠাৎ সাবলেটের ভূত ঢুকে গেল। অভি রস সাথে শেয়ার করার পরও প্রথমে রাজি হলো না। আমি নানা রকম যুক্তি দিয়ে ওকে বোঝালাম, তবুও না থেকে হ্যাঁ হলো না। পরে আবার ভাবির থেকে বুদ্ধি ধার করতে গেলাম, কি করা যায় কি করা যায়। ভাবি বলল, একটু মান অভিমানের নাটক করো, একবেলা না খেয়ে থাকো, দেখবে ঠিকই মেনে গেছে। আমি তাই করলাম, এবং সত্যিই এবার কাজ হলো। একটু রাগলো ও, তবে সম্মতিও দিল। শুরু হলো আমাদের সাবলেটের জন্য মানুষ খোঁজা। আমি ততদিনে নেট চালানো শিখে গেছি। আমি খুঁজছি নেটে আরো কলিগদের মাঝে। এই করে করে 1 মাস কাটলো। 1 মাস পর একটা ফ্যামিলি পেলাম, নিম্ন আয়ের। ফ্যামিলিতে 3 জন, হাজবেন্ড ওয়াইফ আর 3 বছর বয়সী একটা মেয়ে বাচ্চা। বাচ্চা পেয়ে আমার খুশি দ্বিগুণ হয়ে গেল। এখন সময় কাটবে বেশ ভালোভাবেই। ওকে কথা বলিয়ে দিলাম ওদের সাথে। কথাবার্তা বলে ওর মন পুত হলে উঠে যেতে বলল ওদের। মাসের প্রথম সপ্তাহেই উঠে গেল ওরা। আমি খুব আগ্রহ নিয়ে পরিচিত হলাম। ভাবিটাও খুব ফ্রি ছিল। প্রতিদিন আসতো ঘরে গল্প করতে। যখন কাজ করতো তখন বাচ্চাটাকে দিয়ে যেত আমার কাছে। বাচ্চার সাথে খেলাধুলো করতাম আমি। ভালোই চলছিল সব, কিন্তু সমস্যা যে আমাদের সাদরে গ্রহণ করার জন্য বসেছিল তা কি আর আন্দাজ করতে পেরেছি? কতদিন আর হবে? জোর 2 মাস ভালো ছিলাম ওদের সাথে। 2 মাস পর থেকে নানারকম ঝামেলার সৃষ্টি হতে থাকলো। ওরা হাজবেন্ড ওয়াইফ প্রচন্ড ঝগড়া করত। লোকটা বোধ হয় হাতও তুলতো তার ওয়াইফের ওপর। ভাবিও চুপ নেই, অকথ্য ভাষায় গালিগালাজ করতো হাজবেন্ডকে। ওদের ওইসব গালিগালাজ শুনলে আমি লজ্জায় কুকড়ে যেতাম অভিকের সামনে। অভিক তো অবাক হয়ে তাকিয়ে থাকতো আমার দিকে। হাজবেন্ড ওয়াইফের ঝগড়া যে কখনো গালিগালাজ আর মারপিট পর্যন্ত যেতে পারে, এটা আমরা কেউই যেন আগে দেখিনি এমন মনে হতো। ওদের ওই ঝগড়ার কারণে বাসার অন্য ভাড়াটিয়ারা খুব ডিস্টার্ব ফিল করত। বাসাওয়ালার কাছে নালিশও করতো এ নিয়ে। বাসাওয়ালা আবার আমাদেরকে কথা শোনাতো তা নিয়ে। আমরা নির্বিবাদী মানুষ। শান্তভাবে বোঝালাম ওদের, এসব করা যাবে না, লোকে খারাপ বলবে। ওরা বুঝলো, কয়েকদিন আর ঝগড়া টগড়া করলো না। কিন্তু যারা নিজেরাই সমস্যা তৈরির মেশিন, তার এত সহজে আমাদের ক্ষান্ত দেবে কেন?
বাসায় থাকলে অভিকের প্রিয় কাজ ছিল আমার কাজে হেল্প করা। দেখা যেত কখনো ঘর গোছাচ্ছে, কখনো বা আমায় রান্নায় হেল্প করছে। ভাবিটা যে আমাদের কর্মকাণ্ডে নজর রাখছিল তাকে আমরা জানতাম। একদিন হলো কি ও অফিসে বেরিয়ে যাওয়ার পর ভাবি এলো আমাদের ঘরে বাচ্চা নিয়ে। গল্প করতে করতে ওর কাজের বিষয়টা তুললো এবং এ নিয়ে মজা করার নাম করে অনেক লেইম কথাবার্তা বলে হাসাহাসি করলো, যা আমার মোটেই ভালো লাগলো না। আমি সেদিনটা চুপচাপ সহ্য করে গেলাম। কিন্তু আমার চুপ থাকাটাই যেন কাল হয়ে দাঁড়ালো। তারপর থেকে তার প্রতিদিনের রুটিন হয়ে গেল ও বেরিয়ে যাওয়ার পর এসব ব্যাপার নিয়ে আমাকে নানা কথা শোনানো। বাইরের মানুষের কথা শুনতে অভ্যস্ত নই আমি, তাই কষ্ট পেতাম খুব। মানসিক চাপ লাগতো। ও যখন হেল্প করতে আসতো সরিয়ে দিতাম। দেখা যেত ও একটু আদর সোহাগ করতে এলেও রাজি। আমার এমন অবহেলা ওর মাথা গরম করে দিত। এভাবে একটা অদ্ভুত দেয়াল তৈরি হতে শুরু করেছিল আমাদের মাঝে। খুব কষ্ট পেতাম আমি। কষ্ট পেত সেও, বুঝতে দিত না। আমি পরিবর্তন হলেও কিন্তু এক ফোঁটাও পরিবর্তন হলো না। পূর্বের মতোই আমার রাগ হজম করে কাজে হেল্প করে গেল, আমার যত্ন নেয় কিংবা পড়ার খোঁজ নেয়, সবই তার তরফ থেকে ঠিক ছিল। ওদিকে ভাবি যখন দেখলো কোনো কিছু করেই আমাদের মাঝে ঝামেলার সৃষ্টি করা যাচ্ছে না, তখন সে আমার মাথায় বাচ্চার ভূত ঢুকিয়ে দিল। আমি ভালোমন্দ বিচার না করে নিজের জীবনের লক্ষ্য ভুলে সংসার ধর্মে ব্রতী হওয়ার পণ করলাম। এখন আমার বাচ্চা চাই। আমাদের নতুন ঝগড়ার টপিক হয়ে গেল বাচ্চা। আমি বাচ্চা চাই কিন্তু ও চায় না। ও চায় না কেন? এ নিয়ে আমার নিত্যদিন কান্নাকাটি। অস্থির হয়ে উঠছিল ও আমার এসব কর্মকাণ্ডে। তার সাথে এটাও বুঝে গেছিল আমাদের সংসারে হঠাৎ করে এত অশান্তির কারণ একটাই, ওই ফ্যামিলি। এখন সাবলেটের গান শেষ। আর রাখা যাবে না ওদের এই বাসায়। পরদিন সকালেই ওদের জানিয়ে দিল গ্রাম থেকে তার বাবা মা আসবে, এখন থেকে এখানেই থাকবে। তাই এই মাস থেকে আর সাবলেট রাখবে না। ওনারা শুনে একটু সমস্যায় বোধ হয় পড়ল। ওদের সমস্যা দেখে অভিক নিজে উদ্যোগ নিয়ে কম ভাড়ার একটা বাসা খুঁজে দিল ওদের। পরের মাসেই ওরা উঠে গেল ওই বাসায়। শেষ পর্যন্ত সমস্যা দূর হলো আমাদের ঘাট থেকে। ওরা চলে যাওয়ার পরেও আমার একতরফা অভিমান চলছে। তা বুঝতে পেরে ও সেদিন কলেজ থেকে ছুটি নিল। আমায় জোর করে রেডি করিয়ে বাইরে নিয়ে গেল ঘুরতে। ঢাকা ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি সহ আরো 2-3টে ইউনিভার্সিটির ক্যাম্পাস ঘুরিয়ে দেখালো আমায়। পুরনো আমিকে ফেরানোর অদম্য চেষ্টা করলো এর মাধ্যমে। ব্যর্থ হলো না। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়া ও সত্যিটাকে সহজেই উপলব্ধি করতে পারলাম। বুঝতে পারলাম কিভাবে জীবনের লক্ষ্য থেকে লাইনচ্যুত হয়ে গেছি। মূল্যবান সময়গুলো নিজ হাতে নষ্ট করেছি। ভাগ্যিস সঠিক সময়ে ও আমায় সঠিক পথটা দেখিয়ে দিল। ফেরার পর আমায় ওভাবে কাঁদতে দেখে ও মাথায় হাত রাখলো। নরম গলায় বলল, সময় থাকতেই নিজেকে শুধরে নাও। জীবন তোমাকে বারবার সুযোগ দেবে না। একবার সুযোগ হারানোর পর ভাগ্য করে আরেকবার তাকে পেয়েছ। এবার হেলায় হারালে ক্ষতিটা তোমারই। ভয়কে জয় করতে শেখো। বিষাক্ত মানুষের মাঝে থাকার চাইতে একা থাকা ঢের ভালো। সময় কাটে না। সংসারটাকে পুনরায় নিজের মতো করে সাজাতে শুরু করো। ব্যালকনি বাগান করো, আরো 2টো বুক শেলফ এনে দিচ্ছি, সব পছন্দের বই সাজাও। নেট ঘেটে নতুন নতুন বই আনো। বইয়ে ডুবে থাকো। জ্ঞানও বৃদ্ধি পাবে, আবার সময়ও কেটে যাবে। তুমি যদি বলো 2টো পাখি এনে দিই, তাদের সাথে কথা বলে বলে দিন পার করো। আর বিকেলে তো আমি পেয়েছি। কি এতটুকু সময় এই বন্ধুগুলোর সাথে থাকতে পারবে না? আমি মাথা নেড়ে বোঝালাম পারবো। সে মৃদু হেসে বলল, বাচ্চার চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলো পোকা। তোমার জীবন এখনো অনেকটা বাকি। আকাশ ছোঁয়া স্বপ্নগুলোর দিকে মাত্র হাত বাড়িয়েছ, ছুঁতে পারোনি তো এখনো। আগে স্বপ্ন ছুঁয়ে দেখাও। খোদা চাইলে সংসারও হবে। এরপর সব উল্টোপাল্টা চিন্তা ছেড়ে তার কথা মতো কাজ শুরু করলাম আমি। বইয়ার গাছে ঘর ভরিয়ে ফেললাম। সে 2টো পাখি এনে দিল। নাম রাখলাম মিঠাই আর পান্তুয়া। তাদের যত্ন করতে করতে আমার একাকিত্ব খুঁজল। পড়াশোনায় মন লাগালাম পূর্বের মতো। একটা টিউটরও রাখলো বাসায়, সে সন্ধ্যায় এসে এক গাদা পড়া দিয়ে যেত। সেই পড়া কমপ্লিট করতে হতো অভিকের বেতের সামনে বসে। সে আস্তে আস্তে আমায় শেখালো কিভাবে লড়াই করে টিকে থাকতে হয়। ওর ভালোবাসা, আদর, মাখনো শাসন আমাকে জীবন্ত করে তুলল।
আমি নতুন করে জীবনের মানে খুঁজে পেলাম, সংসারের নবরূপ আবিষ্কার করলাম। স্বীকার করতে বিন্দুমাত্র কুণ্ঠাবোধ নেই, একমাত্র ওর প্রচেষ্টায় সমস্ত দুঃখ কষ্টের সমাপ্তি ঘটিয়ে এক ঝাঁক সুখ নেমে এসেছিল আমাদের চড়ুই সংসারে। স্বামী স্ত্রীকে তো এভাবেই একে অপরের পরিপূরক হতে হয়। সব ভুল ত্রুটি শুধরে দিয়ে জীবন চলার সঠিক পথটা দেখিয়ে দিয়ে হাতে হাত রেখে এগিয়ে যেতে হয়। তবে সব প্রভাতের জীবনে কিন্তু অভিজ্ঞতা আসে না। তাই খারাপ সময়ে মুখ বুজে সব মেনে নিতে হয় না, লড়াই করে নিজেরটা নিজে আদায় করে নিতে হয়। তবেই তো মিলবে সফলতা। সমাপ্ত।